সবাইকে কেমিস্ট্রি এক্সপ্লোরার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা আমাদের মূলত ৪৯তম বিসিএস এর যে প্রশ্নগুলো ছিল, স্পেশাল বিসিএস যেটা কিছুদিন আগে হয়েছিল। এখানে রসায়ন অংশের ১০০টা এমসিকিউ কোশ্চেন ছিল। সেই ১০০টা এমসিকিউ থেকে আজকে কিছু কোশ্চেনের আমরা ব্যাখ্যা সহ সমাধান দেখাবো। আশা করি এগুলা থেকেই তোমরা মানে এই কনসেপ্ট থেকে বা এই কোশ্চেন থেকে হুবহু ১৯তম নিবন্ধন পরীক্ষায় হুবহু আসার সম্ভাবনা আছে। এই জন্য প্রথম কাজই হলো যে বিগত যে বিসিএস এর কোশ্চেনগুলো আছে শুধুমাত্র এইটাই ছিল এমসিকিউ টাইপ পরীক্ষা। তাহলে এই কোশ্চেনগুলো একদম ১০০টা কোশ্চেন আমাদেরকে একদম মানে ডিটেলস সহ একদম বিস্তারিত পড়ে ফেলতে হবে। এইটা হলো আমাদের প্রথম কাজ। সেই জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচে আমরা অলরেডি কিছু ক্লাস নিয়েছি। ৪টার মতো সম্ভবত ক্লাস হয়েছিল। তাহলে এরপরে আমরা ভেবেছি যে আগে বিসিএস কোশ্চেনগুলো পড়ে তারপর আমরা সামনে এগোলে আমাদের স্টুডেন্টদের ধারণা হবে যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে, যে চাকরি পরীক্ষায় আসলে অনেক কম্পিটিটিভ এক্সাম, এখানে অনেক তোমার এখানে কম্পিটিশন থাকে, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনগুলো আসলে কিরকম হয়, কোশ্চেনগুলো দেখতে সহজ অনেক সময়, কিন্তু অপশন দেখলে আবার অনেকে এর ভিতরে আবার কনফিউশন চলে আসে, যেহেতু হিউজ পড়া। এখানে বিশেষ করে যে প্রভাষক যে পোস্টটা আছে এটার সিলেবাস অনেক বড়। আমরা দেখতে পাচ্ছি যে রিটার্নের সিলেবাস স্কুলের সিলেবাস তুলনায় অনেক বেশি থাকে, অনেক কন্টেন্ট বেশি থাকে, অনার্সের টপিকস থাকে। তারপর স্কুলের টপিক্সটা খুব ছোট, এখানে ইন্টারের বই থেকেই ম্যাক্সিমাম টপিকস থাকে আর কি। এজন্য যারা আমাদের ব্যাচটা মূলত আমরা প্রভাষক এবং মানে স্কুল প্রদর্শক সবগুলো একসাথে কম্বিনেশন করেই নিব, যে সিলেবাস আলাদা হোক, জাস্ট এক্সট্রা কিছু পড়তে হবে আর কি, যে যারা প্রভাষক তাদের জন্য। ঠিক আছে? তাহলে যে যেখান থেকে তোমরা ক্লাসটা দেখতেছো তোমরা ক্লাসটি শেয়ার করে দিতে পারো। আশা করি তোমরা সর্বোচ্চ উপকৃত হবে ক্লাসটি থেকে। এবং আজকের ক্লাসটিও সবার জন্য উন্মুক্ত করা হলো, এটা ফ্রিতে দেওয়া হলো। তাহলে আশা করি তোমরা উপকৃত হয়ে থাকবে এবং ক্লাসটি তোমরা শেয়ার করবে তোমাদের পরিচিত যারা আছে তাদের সাথে। ঠিক আছে? আমরা একটু পড়াশোনা চলে যাচ্ছি। তারপর আমাদের ব্যাচ সম্পর্কে একটু আমি পরে তোমাদেরকে জানাবো। আচ্ছা, তাহলে আগে আমরা প্রথমে বর্ণালিমিতির কোশ্চেনটা একটু আমরা পরে আসতেছি। আগে আমরা একটু বেসিক যে কোশ্চেনগুলো ছিল, সহজ যেগুলো দেখলেই আর কি পারার মতো, সেই কোশ্চেনগুলো আমরা একটু আগে আলোচনা করব। তো দেখি আমরা ১ ঘন্টার ভিতরে যতগুলো আর কি মানে এখান থেকে পড়া যায় আর কি। ঠিক আছে? তাহলে আহ, তাহলে প্রথমত আমি তো তোমাদের বললাম যে বিসিএস কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, এই হলো আমাদের প্রথম কাজ। যতই আমরা ইন্টারের বই পড়ি, বোর্ড পড়ি, বিগত অ্যাডমিশন কোশ্চেন পড়ি, কিন্তু দেখা যায় বিসিএস কোশ্চেনে যদি তুমি ভালো মতো না পড়ে যাও, এখান থেকে দেখা গেল ৩ ৪ ৫টা চলে আসলো হুবহু। এগুলো মিস হয়ে গেলে তোমার চাকরি মিস বলা যায়। ঠিক আছে? মানে তুমি কয়েক হাজার স্টুডেন্টের পিছনে পড়ে যেতে পারো, ঠিক আছে, বিগত কোশ্চেন যদি মিস হয়। তাহলে কেমিস্ট্রি তো অন্যান্য সাবজেক্টের মতো না যে আমরা শুধু মুখস্থ করে গেলাম। এখানে তোমার একটু ঘুরিয়ে দিলে যেন আমরা বেসিকটা আমাদের ক্লিয়ার থাকে, বুঝতে পারি, সেই জন্য আমাদের এগুলো ব্যাখ্যা সহ সমাধান করতে হবে। তাহলে আমাদের একাডেমির পক্ষ থেকে আমরা একদম ডিটেলস ভাবে সাজাচ্ছি। প্রায় অর্ধেক কোশ্চেন আমাদের হয়েছে অলরেডি, আর বাকি অর্ধেকটা আমাদের সাজানোর কাজ চলতেছে একদম কোয়ালিটিফুল ভাবে, যে প্রত্যেকটা কোশ্চেনের যে কোশ্চেনগুলো পরীক্ষা আসার মতো বা আসতে পারে সেগুলো সহ আমরা এগুলো সাজানো ট্রাই করতেছি। আশা করি তোমরা এই ক্লাসটি থেকে সর্বোচ্চ উপকৃত হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা কোশ্চেন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে? খুবই ইজি একটা কোশ্চেন, অনেকের কাছে ইজি মনে হবে। আচ্ছা, এটা সহজই কোশ্চেন, এটা তোমাদের যে 9-10 এর যে বই আছে, 9-10 এর বইতে এই কোশ্চেনটা আছে এবং ইন্টারের বইতেও আছে। একটা অপশন ছিল সোডিয়াম ক্লোরাইড পানি, তারপর নিশাদল। তাহলে এর ভিতরে নিশাদলটা হলো ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে এই যে সহজ টাইপের কোশ্চেন, এগুলোই আমাদের পরীক্ষায় গিয়ে কনফিউশন হয়ে যায়, এগুলোই দুই একটা ভুল হয়ে গেলেই কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। কঠিন সবার জন্যই কঠিন, কিন্তু সহজ সবার জন্য সহজ, এগুলো ভুল করা যাবে না। চাকরিতে চাকরি পেতে হলে অ্যাটলিস্ট এই সহজ কোশ্চেন কোনোভাবেই ভুল করা যাবে না। এই হলো প্রথম শর্ত। আর অনেক প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো একদম বিস্তারিত আমাদের সাজানোর, প্রথমে আমরা বেসিক একদম সাজাচ্ছি, তারপর এই টাইপের যেগুলো আসতে পারে পরীক্ষায় সেই তথ্যগুলো এখানে একটা ছক আকারে দেখবা যে এখানে সাজানো আছে খুব সুন্দরভাবে। তাহলে যেসব পদার্থ তাপ দিলে তরল অবস্থায় না গিয়ে আমরা জানি সরাসরি বাষ্পে কনভার্ট হয়ে যায়, তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড তাপ দিলে সরাসরি কিসে পরিণত হয়?
গ্যাসে পরিণত হয়ে যায়। তারপর এটার আরেকটা নাম হলো নিষাদল। আর এর বিপরীত প্রক্রিয়াকে মানে উদ্দীপদিত পদার্থ বা ঊর্ধ্বপাতন এর বিপরীত প্রক্রিয়াকে বলা হয় অবক্ষেপণ। ঠিক আছে? তাহলে এটা অনেক বইতেই নেই দেখবে, আবার অনেক বইতে থাকতে পারে। এটা অনার্স লেভেলের বইতে আছে, ম্যাক্সিমাম বইতে। আচ্ছা, তাহলে এটার বিপরীত প্রক্রিয়াকে বলা হয় অবক্ষেপণ। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমাদের এখান থেকে কিছু উদ্দীপদিত পদার্থ আমাদের মনে রাখতে হবে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিষাদল, কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, কর্পূর, ঠিক আছে, ন্যাপথালিন, তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর আছে বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, এই যে এখানে যে ছকটা দেখতে পাচ্ছ এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে ধরো বিসিএস এ তো নিষাদলটা আসলো, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এখন তোমাকে পরীক্ষায় জাস্ট কি করলো, অপশনটা একটু চেঞ্জ করে দিল, কোশ্চেন সেম, অপশন তোমাকে অন্য একটা দিয়ে দিল, ধরো ন্যাপথালিন দিয়ে দিল, C10H8 যে ন্যাপথালিনের সংকেত সংকেত সহ একদম এগুলো পড়ে ফেলতে হবে। এগুলো বেসিক কোশ্চেন, এগুলা ভুল করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে নিষাদল, এখানে এটা গবেষণাগারে ব্যবহৃত হয়, উত্তাপে সাদা ধোঁয়ার মতো বাষ্প তৈরি, এগুলো একটু এর মানে ব্যবহার আর কি, কোথায় এর বৈশিষ্ট্য বা ব্যবহার যেটাই বলো। তারপর কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস বলা হয়, এটা তোমরা অনেকেই জানো। আচ্ছা, তাহলে সিও টুর এটা আরেক নাম হলো শুষ্ক বরফ, অথবা এটাকে বলা হয় ড্রাই আইস। এটাও তরলে না হয়ে সরাসরি গ্যাসে কনভার্ট হয়ে যায়। তারপর আয়োডিন, এটা তাপ দিলে বেগুনি রঙের বাষ্প উৎপন্ন করে। কর্পূর, এটা আমরা ঘরোয়া ও ঔষধি কাজে এবং সহজে উদ্যোগ মানে কাজে ব্যবহার করা হয়, এবং সহজে এটা কি হয়ে যায়, উদ্যোপাদিত হয়ে যায়। এটা কর্পূর থেকে একটা মানে গন্ধ বের হয়, এটা অনেক সময় ঘরে রাখা হয়। আচ্ছা, তারপর এটা ন্যাপথালিন, আমরা সবাই চিনি, আমাদের সবার পরিচিত, কাপড় সংরক্ষণে আমরা ব্যবহার করি। এটাও ধীরে ধীরে বাষ্পে কনভার্ট, এটা তুমি রেখে দিলে দেখবে যে কয়দিন পর এমনিতেই এটা উড়ে যাবে, এটা তুমি খুঁজে পাবা না, কারণ এটা সরাসরি ওখান থেকে বাষ্প হয়ে গেছে। তারপর এটা হলো উদ্যোপাদিত পদার্থ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা ল্যাবে ব্যবহার করা হয়। তারপর বেনজোইক অ্যাসিড, এটা হলো বিশুদ্ধকরণে, কোনো কিছু বিশুদ্ধ করতে এটা ব্যবহার করা হয়, উদ্যোপাতন পদ্ধতিতে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের আরো কিছু আছে এখানে, আর্সেনিক ট্রাইঅক্সাইড, ফেরোসিন, এগুলো সচরাচর বইয়ে দেখা যায় না, এই মানে অপশনগুলো সচরাচর অনেক বইতে দেখবা না, এগুলো নাই, প্রথম 3-4টা থাকে। তাহলে এই কন্টেন্টগুলো আমরা এখানে দিয়েছি, কারণ পরীক্ষা আসলে আমাদের ব্যাকআপ হিসেবে। ফেরোসিন তোমরা অনার্সে পড়েছো, এটা আমাদের থার্ড ইয়ারে ছিল, যারা ন্যাশনালে পড়েছো থার্ড ইয়ারে ছিল ফেরোসিন সম্পর্কে বিস্তারিত। তাহলে এটাও কিন্তু এক ধরনের উদ্যোপাদিত পদার্থ। আচ্ছা, উদ্যোপাতন দ্বারা একে বিশুদ্ধ করা যায়। আচ্ছা, তারপর আর্সেনিক ট্রাইঅক্সাইড, এটাও উদ্যোপাদিত একটা অজৈব যৌগ। আচ্ছা, তারপর দেখো উদ্যোপাতনটা আসলে কেন হয়, এখন এইটাও যদি আমরা একটু জেনে নিই তাহলে জিনিসটা আরো আমাদের ভিত্তি মজবুত হয়ে যাবে। এখানে মূলত এদের যে এই যে যৌগগুলো আমরা দেখলাম, এদের ভিতরে আন্তঃনৈবিক আকর্ষণটা দুর্বল থাকে, এবং উচ্চ বাষ্পচাপ এবং আপেক্ষিক কম ঊর্ধ্বপাতন তাপমাত্রা, এই তিনটা কারণে মূলত এগুলা সরাসরি তরল না হয়ে এরা সরাসরি গ্যাসে কনভার্ট হয়ে যায়। তা মিশ্রণ থেকে উদ্যোপাদিত পদার্থ পৃথক করতে ঊর্ধ্বপাতন পদ্ধতি ব্যবহার করা হয়। এখন তোমাকে একটা মিশ্রণ দেওয়া আছে, মিশ্রণের ভিতরে উদ্যোপাদিত একটা পদার্থ আছে, এখন তুমি এটাকে কিভাবে পৃথক করবা, এটাকে তাপ দিলে সরাসরি এটা বাষ্প হয়ে যাবে। তাহলে এই পদ্ধতিতে আমরা চাইলে এটা পৃথক করতে পারি। যেমন ধরো বালি এবং নিষাদল যদি একসাথে মিক্স করা থাকে, তাহলে এখান থেকে তুমি যদি নিষাদলকে পৃথক করতে চাও, তাহলে তাপ দিলে বালিটা থেকে যাবে, নিষাদলটা এখান থেকে বাষ্প আকারে উড়ে যাবে, ওইটাকে ধরে আমরা ওকে আলাদা করে ফেলতে পারি আরেকটা পাত্রে নিয়ে গ্যাসটাকে। ঠিক আছে, এভাবে করে নিষাদলকে পৃথক করা হয়। তাহলে এই হলো আমাদের ঊর্ধ্বপাতন রিলেটেড যা যা আসতে পারে, যে ঊর্ধ্বপাতিত পদার্থ রিলেটেড সবই কিন্তু আমাদের এই এক ব্যাখ্যার ভিতরেই সব হয়ে গেল। ঠিক আছে, এরকম তথ্যবহুল মানে তোমরা ব্যাখ্যা খুব কোনো বইতে নেই বললেই চলে, কারণ এভাবে বই সাজাতে গেলে এই যে 100টা কোশ্চেন দিয়ে একটা পুরো বই হয়ে যাবে। আমাদের পিডিএফটা অলরেডি আমরা প্রায় সম্ভবত 45 বা 50টার কাছাকাছি এরকম সাজিয়েছি, এর ভিতরেই 55 পেজের মতো হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে ধারণা করতেছি এটা 100 পেজ ছাড়াবে আর কি, পুরো এই যে ব্যাখ্যা সহ যে পিডিএফ এর সমাধানটা। এটা আমাদের ব্যাচে যারা ভর্তি আছে ওরা অলরেডি পিডিএফটা পেয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা যারা আগ্রহী আমাদের পেজে নক দিলেই আমাদের ব্যাচ সম্পর্কে, এনটিআরসি এর যে 19তম আমরা টার্গেট নিয়ে পড়াচ্ছি, লেকচারার স্কুল সবগুলো কম্বিনেশন করে আমরা দেখাবো। স্কুল যারা পড়বা তাদের একটু প্রেশার কম থাকবে, মানে একটু পড়া কম থাকবে, আর লেকচারারদের একটু বিস্তারিত পড়তে হবে। আচ্ছা, পরের বিক্রিয়াটা দেখো, SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া সম্পর্কে আমরা সবাই পরিচিত, এটা অনার্সে আমরা পড়ে আসছে সবাই। তাহলে এখানে কোশ্চেনটা আসছিল যে SN1 বিক্রিয়ার জন্য কোনটি সত্য। ঠিক আছে, তাহলে অপশনগুলো এখানে বিক্রিয়া আমরা সবাই চিনি, SN1 SN2 এগুলো সবাই আমরা পরিচিত, কিন্তু মেইন সমস্যা হয়ে গিয়ে অপশনে গিয়ে সমস্যা হয়। অপশন দেখলে মনে হয় যে সবগুলোই সঠিক, আবার মনে হয় সবগুলোই ভুল। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদের একদম কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। প্লাস ভাইবার জন্য আমাদেরকে একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রিপারেশন নিতে হবে। এমন না যে তুমি পিলি হয়ে গেল তোমার জব হয়ে গেল, এমন না। পিলিতে অনেকেই টিকবে, কিন্তু ভাইবায় গিয়ে দেখা যায় তুমি ছোটখাটো কোশ্চেন ভুল করে ফেললে তোমার ওখানে তোমার ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে।
ঠিক আছে? এইজন্য যারা অনার্সে ফাঁকিবাজি করছো, অনেকেই পড়াশোনা করোনি আর কি। অনেকেই কোনো রকম একটা শর্ট সাজেশন পড়ে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে? মেইন বই মানে ধরো নাই, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে একটু তোমার বেসিকটা আবার একটু পড়তে হবে, আবার ইন্টারের বইগুলা ভালো মতো আবারও পড়তে হবে, ঠিক আছে? একটু আবার বেসিকটা আবারও ক্লিয়ার করতে হবে, এখনো সময় আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখি আমরা বিক্রিয়া, এখানে প্রথম অপশন ছিল কি, বিক্রিয়া নিউক্লিওফাইলের ঘনমাত্রার উপর নির্ভর করে, আর তীব্র ক্ষারের প্রয়োজন হয়, শুধুমাত্র অ্যাপ্রোটিক দ্রাবকে সংঘটিত হয়, আর ঘ নম্বরে ছিল কার্বোক্যাটায়নের পুনর্বিন্যাসের মাধ্যমে ঘটে। ঠিক আছে? তাহলে এখন যদি তুমি এই বিক্রিয়াটা সম্পর্কে বিস্তারিত না জানো, ঠিক আছে, তাহলে এই চারটা অপশনের ভিতরে কিন্তু কনফিউশন হয়ে যাবে যে আসলে এখানে কোনটা সঠিক বা কোনটা এখানে ভুল। ঠিক আছে? তাহলে এগুলো বের করতে হলে আমাদেরকে কিন্তু এই অপশনটা ৩ টা যে ভুল, এই ভুলগুলা জানতে হলে আমাদের এগুলো সম্পর্কে একদম বিস্তারিত জানতে হবে। কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলো এরকমই হবে। তোমাকে এমন না যে একদম সবই 9-10 লেভেলের কোয়েশ্চেন দিবে। ঠিক আছে? এখানে অবশ্যই তোমার আ মানে কিছু কোয়েশ্চেন থাকবে। এগুলা তোমার চিন্তা করার মতো কোয়েশ্চেন অবশ্যই থাকবে এখানে। ঠিক আছে? যারা বলতেছে বোর্ড কোয়েশ্চেন পড়ো, এই সেই পড়ো, ঠিক আছে? এগুলো পড়লে কমন পাবে, ঠিক আছে? কিন্তু চাকরি পাওয়ার মতো প্রিপারেশন নিতে হলে এখানে অবশ্যই তোমার অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। এভারেজ কোয়েশ্চেন সবাই পারবে। কিন্তু যারা চাকরি পাবে তারা এভারেজ থেকে একটু বেশি পারবে। হয়তো ৫ টা কোয়েশ্চেন বেশি পারবে তারা। ঠিক আছে? তাহলে তাদেরই কিন্তু চাকরি হবে। আর এভারেজ কোশ্চেন 9-10 ওগুলো সবাই পারবে ম্যাক্সিমাম। যারা একটু কেমিস্ট্রি বেসিক নলেজ আছে আর এমনিতেই ওগুলো অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখো এটা অ্যান্সার হবে কার্বোক্যাটায়ন পুনর্বিন্যাসের মাধ্যমে। এটা হবে এটার সঠিক অ্যান্সার। তাহলে SN1 বিক্রিয়াটা ২ টা ধাপে ঘটে। SN2 টা হলো ১ ধাপে ঘটে। তাহলে প্রথমে কার্বোক্যাটায়ন তৈরি হয় এখানে প্রথম ধাপে। যদি অধিক স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরির সুযোগ থাকে তবে এটি পুনর্বিন্যাস ঘটতে পারে। তাহলে এসএন বিক্রিয়ায় ২ টি ধাপে ঘটে। প্রথম ধাপে এটি একটি মধ্যবর্তী কার্বোক্যাটায়ন তৈরি করে। তাহলে এখান থেকেই মূলত এমসিকিউটা আসছে যে এটা প্রথম ধাপে একটা মধ্যবর্তী কার্বোক্যাটায়ন তৈরি করে, তারপর ওইটা থেকে আরো একটা ধাপ হয়, আর একটা ধাপ হওয়ার পরে ওখান থেকে তোমার লিভিং গ্রুপটা বের হয়ে আবার মানে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়। তাহলে এটা আমরা বিস্তারিত যখন ক্লাস আমরা দেখাবো তখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো। আজকে যতটুকু না হলেই নয় সেটুকু আমি বলতেছি, এই ব্যাখ্যায় যতটুকু আছে আর কি। ঠিক আছে? তাহলে দেখো এগুলো SN1 বিক্রিয়া ২ ধাপে পরীক্ষা আসতে পারে যে SN1 বিক্রিয়া কয় ধাপে সংঘটিত হয়? ২ ধাপে। SN2 হলো ১ ধাপে। তবে আরো কিছু এখানে শিখতে হবে। এখানে সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তারপর এখানে এটা সাবস্ট্রেটের উপর নির্ভর করে এই বিক্রিয়ার হারটা। তাহলে হার নির্ভর করে সাবস্ট্রেটের উপর। আর SN2 তে এটা যেহেতু ১ ধাপে হয়, ১ ধাপে এইজন্য এটার সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল উভয়ের উপরই তোমার বিক্রিয়ার হারটা নির্ভর করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ধাপটা, যে SN1 বিক্রিয়ায় শুধু সাবস্ট্রেটের উপর নির্ভরশীল, আর SN2 বিক্রিয়ায় সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভরশীল। কারণ এই যে প্রথম ধাপে হয়, সেই প্রথম ধাপে তোমার সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল উভয়ই অংশগ্রহণ করে। এখানে ডায়াগ্রাম নেই, আমাদের ক্লাসে এগুলো বিস্তারিত আমি ডায়াগ্রাম সহ দেখাবো। তাহলে এখানে অ্যাড করা হয়নি, আরো বড় হয়ে যেত তাহলে। তাহলে এখানে মূলত কি হয়, তোমার সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল একটা ধাপে যেহেতু হয়, তাহলে দেখা যায় সাবস্ট্রেট মানে সাবস্ট্রেট যে থাকে সে এখানে থাকে, তারপর নিউক্লিওফাইল এখানে তাকে অ্যাটাক করে। তাহলে দুইজনই এখানে তোমার অংশগ্রহণ করে। ঠিক আছে? তাহলে ফলে এখানে ২ টার উপরে ডিপেন্ড। তাহলে এখানে আর SN1 বিক্রিয়ায় শুধু সাবস্ট্রেটের উপর, মানে এখানে প্রথম ধাপটা শুধুমাত্র সাবস্ট্রেট অংশগ্রহণ করে। ঠিক আছে? তাহলে সেইজন্য এখানে সাবস্ট্রেটের উপরে বিক্রিয়ার হার নির্ভর করে। আরেকটা এখানে কনসেপ্ট হলো যে ধাপটা স্লো হবে সেইটাই তোমার হবে হার নির্ধারণকারী ধাপ। যে ধাপটা স্লো হবে বা ধীর গতির হবে সেই ধাপটাই কি হবে, হার নির্ধারণকারী ধাপ। এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আর যে ধাপটা দ্রুত হবে ওটা তোমার হার নির্ধারণকারী ধাপ হবে না। ঠিক আছে? কারণ এটা স্লো হলে ওইটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, এটা কতটুকু উৎপাদ ভেঙে কতটুকু প্রোডাক্ট বা কে তৈরি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা আমাদের ডিপেন্ড করে হলো কোন ধাপটা ধীর সেইটার উপরে। আশা করি বুঝাতে পারতেছি। তোমাদের কারো যদি বেসিক থাকে আগের থেকে, তাহলে এগুলো তোমরা এমনিতেই বুঝে যাবে। আচ্ছা, তারপরেও তোমাদের এগুলো আরো, আমি যারা অলরেডি ভর্তি হয়েছে তোমাদের এগুলো বিস্তারিত দেখাবো। আমি চেষ্টা করব যতটুকু এমসিকিউর জন্য যতটুকু দরকার হয় ততটুকু দেখানোর জন্য আমাদের যে মেইন বই আছে সেখান থেকে। আমরা ফাইনাল সিলেবাস দিলেই আমরা পরীক্ষা শুরু হবে আমাদের এমসিকিউ রুটিন অনুযায়ী। আচ্ছা, তারপরে এখানে দ্রাবক, SN1 বিক্রিয়ায় কি কি দ্রাবক ব্যবহার করা হয়? এটা পোলার প্রোটিক দ্রাবক, যেমন পানি, অ্যালকোহল। এটা থেকে এমসিকিউ আসতে পারে যে পোলার প্রোটিক দ্রবক নিচের কোনটি? ঠিক আছে? তাহলে এখানে একটা লাইনও বাদ দেওয়া যাবে না, পানি এবং অ্যালকোহল। আর পোলার অ্যাপ্রোটিক দ্রবক হলো অ্যাসিটন এবং ডিএমএসও, এগুলো হলো পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইগুলো আমাদের দ্বিতীয় কোশ্চেন। তার পরবর্তীতে আমরা
পরবর্তী কোশ্চেনে চলে যায় যে থাইরয়েড চিকিৎসার ক্ষেত্রে কোনটি, এটা আমাদের একদম 9-10 লেভেলের কোশ্চেন বলা যায় যে থাইরয়েড চিকিৎসার জন্য নিচের কোনটি ব্যবহার করা বা কোন আইসোটোপ ব্যবহার করা, এটা হলো আয়োডিন 131, ঠিক আছে, বা 131 এটা ব্যবহার করা। এটা খুবই একটা ইজি কোশ্চেন, এবং এটা যে বিসিএস এর যে সাধারণ বিজ্ঞান আছে, সাধারণ বিজ্ঞানেও তোমার এই কোশ্চেনটা অনেকবার আসছে দেখবা, তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তোমার কোশ্চেন আসে পরীক্ষায়। তাহলে আমরা দেখি তেজস্ক্রিয় আইসোটোপগুলো আসলে কোথায় ব্যবহার করা হয়। নির্দিষ্ট অঙ্গের রোগ নির্ণয়, চিকিৎসা এবং গবেষণা, বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এগুলো নির্দিষ্ট অঙ্গে জমা হয়ে বিকিরণ প্রদান করে এবং প্রয়োজনীয় তথ্য বা চিকিৎসা সুবিধা। এখন তুমি রোগীকে ধরো এখানে গুলে একটা তেজস্ক্রিয় উপাদান বা ইনজেকশনের মাধ্যমে ইনজেক্ট করে দিলা, তার সারা দেহে ছড়িয়ে পড়লো। তারপর ওখানে যে জায়গায় তোমার ওই যে নির্দিষ্ট ওষুধ মানে রোগটা রয়েছে সেটা সে ডিটেক্ট করতে পারবে, এবং খুব সহজেই আমরা সেটা ধরা পড়বে, কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে, বা ওখানে তোমার কম বেশি এরকম বিকিরণ হবে এরকম, বা টিউমার কোথায় আছে এগুলো তারা ডিটেক্ট করতে পারবে সহজে। তাহলে এক একটার প্রসিডিউর এক এক রকম চিকিৎসার ক্ষেত্রে। তাহলে আয়োডিন 131 এটা তোমার থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। তারপর থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা, তারপর হাইপার থাইরয়েডিজম এই চিকিৎসার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর কোবাল-60, তাহলে এটা মূলত ক্যান্সার টিউমার ধ্বংসে রেডিওথেরাপি ও মেডিকেল ইরেডিয়েশনে ব্যবহার করা হয়। হ্যাঁ, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে সবার। তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো তোমরা ক্লাসটা শেয়ার করে দিতে পারো, এবং আমরা ক্লাস শেষে আমরা এটা আবার ইউটিউবে নতুন করে আপলোড করে দিব। আশা করি তোমাদের অসুবিধা হবে না। হ্যাঁ, কারো যদি কোনো কনফিউশন থাকে বা কিছু জানার থাকে তোমরা এখানে কমেন্টে জানাতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এখানে ছকে যে কয়টা আছে, কার্বন 14 আছে এখানে, এটা কার্বন ডেটিং এ ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স নির্ধারণে। ফসফরাস 32, তাহলে এটা লিউকেমিয়া রক্ত স্বল্পতা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর টেকনিশিয়াম, এটা হৃৎপিণ্ড, কিডনি, লিভার এবং হাড়ের স্ক্যান করে রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। সোডিয়াম 24, এটা হলো তোমার এখানে রক্ত সঞ্চালন এবং এগুলো আইসোটোপ এই সবগুলো এখানে রক্ত প্রবাহ নির্ণয় ব্যবহার করা হয়। গ্যালিয়াম, এটা হলো টিউমার এবং টিস্যু শনাক্তকরণে। তারপর ইরিডিয়াম, এটা হলো তোমার ব্রাকিথেরাপিতে অভ্যন্তরীণ রেডিওথেরাপি মানে শরীরের ভিতরে ক্যান্সার চিকিৎসা। তাহলে এখান থেকে প্রথম যে শখের যে প্রথমগুলো ছিল, এই যে প্রথম চারটা বেশি আসে পরীক্ষায়, এই যে এই আয়োডিন, কোবাল্ট, কার্বন, ফসফরাস, এই চারটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা একটু পরবর্তী কোশ্চেনে, এগুলো কিন্তু সবই বিসিএস এর কোশ্চেন, বিসিএস এর বাইরে কিন্তু এখানে নাই, এগুলো হলো 49তম বিসিএস এর যে স্পেশালে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনটা। তাহলে নিবন্ধন আশা করছি আমরা যে এই প্যাটার্নই কোশ্চেনটা হবে, এবং হতে পারে এর থেকে আর একটু সহজ হতে পারে, ঠিক আছে। এটা আমরা যেহেতু এর আগে কখনো এমসিকিউ হয়নি, এটা ধারণা করে বলা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে পরবর্তীতে কোশ্চেন আসলে নিচের কোনটি অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফির অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। এখানে কিন্তু নয় কথাটা ছিল, কোনটি নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে পেপার ক্রোমাটোগ্রাফি, কারণ পেপার ক্রোমাটোগ্রাফি হলো এক ধরনের বিভাজন ক্রোমাটোগ্রাফি বা পার্টিশন ক্রোমাটোগ্রাফি, এগুলো আমাদের সব জানতে হবে। তাহলে ক্রোমাটোগ্রাফি সম্পর্কে কিন্তু কোশ্চেন অবশ্যই থাকে পরীক্ষায়। আচ্ছা, তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি মূলত একটা পার্টিশন ক্রোমাটোগ্রাফি বা বিভাজন ক্রোমাটোগ্রাফি এর নীতিতে কাজ করে। এখানে স্থির মাধ্যম হিসেবে কাগজের সেলুলোজ তন্তুর মধ্যে থাকা পানি, আচ্ছা এইটা কিন্তু অনেকেই বুঝতে অসুবিধা হয়। এখানে মূলত সেলুলোজ তন্তুর কাগজের ভিতরে কি থাকে, সেলুলোজ থাকে, সেই সেলুলোজের মাঝে কি থাকে, পানি থাকে। এইটা তোমার কি থাকে, স্থির মাধ্যম হিসেবে কাজ করে, এবং বাকিগুলো প্রধানত অধিশোষণ মানে অপশনে বাকিগুলো যা আছে এগুলো অ্যাবজর্পশন নীতিতে কাজ করে। তাহলে এখানে একদম ছক দেখানো আছে সংক্ষেপে যে এখানে কোনটা সচল মাধ্যম কি আছে, কোনটার স্থির মাধ্যম কি আছে, সবকিছু এখানে এগুলো পরীক্ষা আছে যে পেপার ক্রোমাটোগ্রাফির সচল মাধ্যম নিচের কোনটি অথবা স্থির মাধ্যম নিচের কোনটি, এগুলো এই জন্য এগুলো আমি ছকে অ্যাড করে দিয়েছি একসাথে। দেখো, তাহলে পেপার ক্রোমাটোগ্রাফি সংক্ষেপে বলা হয় পিসি। কাগজের সেলুলোজে থাকা পানি হলো স্থির মাধ্যম বা স্টেশনারি ফেজ, আর সচল মাধ্যম হলো মোবাইল ফেজ, মোবাইল মানে চলমান বা গতিশীল বা সচল যাই বলি আমরা, এটা হলো দ্রাবক বা সলভেন্ট, এটা যেটা থাকবে। আর এটা কি পার্টিশন ক্রোমাটোগ্রাফি, পদার্থ দ্রাবকের সঙ্গে ভাগ হয়ে বিভাজিত হয়ে যায়। তাহলে দ্রাবকের সঙ্গে এটা তোমার মিলে এটা ভাগ হয়, তারপর এটা আলাদা হয়ে যায়। আর শোষণ অ্যাবজর্পশন যেটা, এটা শোষিত হয় আর কি। আর কলাম ক্রোমাটোগ্রাফি যেটা, এটা সিলিকা জেল এবং অ্যালুমিনা থাকে, এটা স্থির দশা হিসাবে, এটা হয়তো তোমরা প্র্যাকটিক্যালে করেছো, এটা সিলিকা জেল নিতে হয় বা অ্যালুমিনা নিতে হয়। আর এখানে একটা তরল দ্রাবক থাকে, ইলুয়েন্ট থাকে,
আচ্ছা, তাহলে এটা হলো শোষণ, মানে অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি বা পদার্থ স্থির মাধ্যমের উপর অধিশোষণ অনুযায়ী আলাদা হয়, মানে কার অধিশোষণ কতটুকু সেই অনুযায়ী এটা আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যায়, তারপর ওইটাকে আলাদা আলাদা পাত্রে নিয়ে তারপর এটাকে তোমার মানে ডিটেক্ট করা হয় যে এটা কোনটা কোনটা কতটুকু পৃথক হলো, আরএফ এর মান বের করা হয়। তারপর থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এটা পাতলা একটা আবরণ দেওয়া হয় একটা প্লেটের উপরে, পাতলা প্লেটে সিলিকা জেল বা অ্যালুমিনিয়ার একটা আবরণ। এটা পরীক্ষা আসতে পারে যে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে কিসের আবরণ দেওয়া হয়, তাহলে সিলিকা জেল অথবা অ্যালুমিনার আবরণ দেওয়া হয়। সচল মাধ্যম হিসেবে এখানে দ্রাবক থাকে, এটাও অ্যাবজর্পশন ক্রোমাটোগ্রাফি, দ্রুত এবং সংবেদনশীল পদ্ধতি। তারপর এইচপিএলসি, এটার ফুল মিনিংটা পরীক্ষা আসে যে এইচপিএলসি এর ফুল মিনিং কি। এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা বিসিএসে আসছিল, জেনারেল বিসিএসসি পরীক্ষা আসছিল যে এইচপিএলসি এর ফুল মিনিং কি। এটা সম্ভবত 45-এ সম্ভবত এসেছিল আমার যতটুকু ধারণা। হ্যাঁ, মনে হচ্ছে 45ই এসেছিল আর কি। তাহলে দেখো সিলিকা জেল বা সংশ্লিষ্ট, এটা স্থির মাধ্যম, আর উচ্চ চাপের তরল এটা থাকে সচল মাধ্যমে, এটাও মানে অ্যাবজর্পশন নীতি অনুযায়ী কাজ করে। আচ্ছা, এটা আবার একটু মানে আধুনিক যন্ত্র আছে, এগুলো আসলে যন্ত্রের মাধ্যমে দিলে অটোমেটিক এগুলো আলাদা আলাদা হয়ে যায়। এগুলো তোমার বিভিন্ন ফার্মাসিস্ট কোম্পানিতে এগুলো ব্যবহার করা হয়, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি বা এসপিএলসি। এটা সব থেকে উন্নত পদ্ধতি বলা যায়, ঠিক আছে, বা আধুনিক পদ্ধতি আমরা বলতে পারি। আচ্ছা, তার পরবর্তীতে হেবারবোস পদ্ধতি, এটা সম্পর্কে আমরা সবাই জানি, এটা 9-10 আমাদের ছিল একদম, ছোট ক্লাস থেকে আমরা দেখে আসতেছি। তাহলে হেবারবোস পদ্ধতিতে একটা বিক্রিয়া দেওয়া ছিল অ্যামোনিয়া উৎপাদনের, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয় এবং কিছু শক্তি এখানে তৈরি হয়, এনার্জি। তাহলে অ্যামোনিয়া উৎপাদনের সময় চাপ বৃদ্ধি করলে উৎপাদনের পরিমাণ কি হবে, বাড়বে, কমবে, সমান থাকবে, নাকি বিক্রিয়া উৎপাদ নেই? ঠিক আছে, তাহলে এখানে দেখো বিক্রিয়া উৎপাদ নেই, এটা তো আগেই বাদ, কারণ এখানে তো উৎপাদ অবশ্যই আছে। বৃদ্ধি পায়, হ্রাস পায়, নাকি সমান থাকে, এই তিনটার ভিতরে তোমাকে একটা চুজ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা খুব ইজি, দেখো লাসাতেলের নীতি অনুযায়ী আগে আমাদের এখানে যেহেতু চাপের কথা বলছে, চাপের কথা তো আমি শুধু এখানে চাপের ব্যাখ্যাটাই দিয়েছি, তাপ টাপ এগুলো এখানে দেইনি, তাহলে আরো অনেক বিস্তারিত হয়ে যেত। তো এটার ক্ষেত্রে শুধু চাপেরটা দিয়েছি কারণ এটা চাপ রিলেটেড কোশ্চেন এসেছিল। তাহলে এখানে আগে আমাদের দেখতে হবে যে এখানে মোল সংখ্যা কত। তাহলে এখানে বিক্রিয়ক, আমি একটু বিক্রিয়াটা লিখি, N2+3H2 N2NH3। তাহলে এখানে দেখো উৎপাদ হলো 2 মোল, আর বিক্রিয়ক এখানে 1 আর এখানে আছে 3, তাহলে টোটাল এখানে 4। তাহলে বিক্রিয়ক হলো 4, উৎপাদ হলো 2। ঠিক আছে, তাহলে উৎপাদ হলো 2, বিক্রিয়ক তাহলে বিক্রিয়কটা বেশি। তাহলে যেহেতু উৎপাদের পাশে মোল সংখ্যা কম, উৎপাদে হলো মোল সংখ্যা 2, তাই চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে। যেহেতু এখানে কম আছে, তাহলে তুমি যদি এখানে প্রেসারাইজ করো বা চাপ বাড়াও, তাহলে এখান থেকে কি হবে, এইটা বিয়োজিত হয়ে উৎপাদে চলে যাবে। এটা বেশি থাকলে উল্টা হতো, কিন্তু এটা যেহেতু এখানে ঘাটতি আছে, তাহলে এটা সমান করার জন্য, ব্যালেন্স করার জন্য সে কি করবে, এখান থেকে এখানে তোমার কি হবে, চলে যাবে, বিয়োজিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জন্য চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে এবং অ্যামোনিয়া উৎপাদনটা বেড়ে যাবে। তাহলে এটা চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, ফলে এখানে কি হবে, উৎপাদটা বাড়তেছে, তার মানে অ্যামোনিয়া উৎপাদনটা কি হবে, বেড়ে যাবে। তাহলে এখানে বিক্রিয়াটা দেখাচ্ছি যে এখানে বিক্রিয়াটা, এইটাও পরীক্ষা আসে যে এই হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে অনুকূল তাপমাত্রা কত, 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। তারপর অনুকূল চাপ কত, 200 থেকে 250 টিএম। প্রভাবক হিসাবে কে থাকে, আয়রন জন্য। এগুলো জানলে আশা করি এগুলো থেকে একটা এমসিকিউ তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি পরবর্তীটা, নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এগুলো নিয়ে অনেক কনফিউশন হয়, এগুলো কিন্তু কোশ্চেনগুলো বেসিক লেভেলের, কিন্তু কনফিউশনটা অনেক হয় কারণ এখানে আসলে এগুলা অনেকগুলা থাকে, মাইক্রো ম্যাক্রো, ঠিক আছে। তাহলে কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রো এগুলো আলাদা করা কিন্তু একটু কঠিন ভাবে এগুলো মুখস্থ রাখতে হয় আর কি। তাহলে শর্করা, লিপিড ছিল, ভিটামিন ছিল, কোনোটিই নয়, চারটা অপশন ছিল। তাহলে এখানে অ্যান্সার হবে মূলত ভিটামিন। মাইক্রো দুইটা জিনিস, একটা হলো মাইক্রো, একটা হলো ম্যাক্রো, ঠিক আছে। তাহলে এখানে বিস্তারিত আছে দেখো, ভিটামিন এবং খনিজ লবণ শরীরে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, তাই এদের মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়, ঠিক আছে। তাহলে এই সংজ্ঞা যদি কেউ আগে কোথাও পড়ে থাকে তাহলে সে খুব ইজিলি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। ভিটামিন এবং খনিজ লবণ কি থাকে, শরীরে অল্প থাকে, তাহলে অল্প যারা তাদেরকে বলা হয় মাইক্রো, বেশি থাকলে তাদেরকে বলা হয় ম্যাক্রো। তাহলে শরীরে চর্বি শরীরে বেশি থাকে বলে এদেরকে ম্যাক্রো। শর্করা এবং চর্বি এরা শরীরে কি থাকে, বেশি থাকে। চর্বি তো শরীরের প্রায় ম্যাক্সিমাম জায়গায় চর্বি থাকে, জমে থাকে। বা যারা একটু মানে মানে আহ, যাদের বিএমআই বেশি, সোজা কথা বলে, তাদের দেখবা যে আরো মেদ সব জায়গায় বলা যায়, শরীরের চামড়ার নিচ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি থাকে।
চর্বিটা বেশি থাকে শরীরে, আবার শর্করা এটাও মানে বেশি থাকে আমাদের দেহে। আচ্ছা, তাহলে শরীরের প্রয়োজনীয়তায় পরিমাণ ও কাজের ধরন অনুযায়ী পুষ্টি উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো শরীরের বৃদ্ধি, উৎপাদন এবং রোগ প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলা এগুলা কিসে ভূমিকা পালন করে? শরীরের বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধে। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা উপকৃত হচ্ছ ক্লাসটা থেকে। আরো কোশ্চেন আমরা সামনে দেখব, এবং তোমাদের যারা পরিচিত আছে, যারা চাকরি প্রত্যাশী, নিবন্ধন চাকরি প্রত্যাশী, বা যাদের মানে ডেডিকেশন আছে যে না আমার এই বছরই আমার একটা জব লাগবে, ঠিক আছে, তারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, এবং প্রয়োজনীয় যে তথ্যগুলো আমি মার্ক করে দিচ্ছি বলতেছি এগুলা খাতায় নোট করে ফেলতে পারো। ঠিক আছে? আর তোমরা যদি কেউ আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা এই যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এই নাম্বারটায় তোমরা নক দিলেই আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এবং এক্সাম ব্যাচটা শুরু হবে, এক্সাম ব্যাচটা হবে মূলত সার্কুলার প্রকাশের পরে, কারণ নতুন সিলেবাস না আসলে আমরা মূলত মডিউলটা সাজাতে পারতেছি না, এই জন্য আর কি। আচ্ছা, তাহলে এখানে আহ, অনেকের অনেক কোর্স থাকে, অনেক কিছু প্রচারণার উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের মূলত ওর কোনো বই বা এরকম কিছু প্রচারণার উদ্দেশ্য নেই। আমরা মূলত যে কোনো বই, আমরা জাস্ট যেখানে তথ্য ভালো থাকবে আমরা সেখান থেকে আমরা তোমাদেরকে দেখাবো বা পড়াবো, অথবা আমাদের একাডেমি থেকেও তোমাদের কিছু হেল্পফুল নোট এরকম পিডিএফ দেওয়া হবে তোমাদের ভর্তি হলে। আচ্ছা, তাহলে আমরা মূলত মেইন বই ফোকাস করে পড়তেছি আপাতত। যে ইন্টারের যে এইচএসসি লেভেলের যে বই দুইটা ছিল, ওই বই দুইটা থেকে যেগুলা এনটিআরসি সিলেবাসে আছে সেগুলো আমরা পড়তেছি বর্তমানে। এগুলা শেষ হয়ে গেলেই আমরা এগুলোর সাথে সাথে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতেছি কিছু, যে অ্যাডমিশন, বিগত মেডিকেল পরীক্ষা যেগুলো আসছে ওগুলো আমরা সাথে সাথে প্র্যাকটিস করতেছি, এবং স্টুডেন্টদের হোমওয়ার্ক দিচ্ছি এগুলো করার জন্য। এবং এগুলার সাথে সাথে আমরা পরবর্তীতে যে অনার্স লেভেলের বই থেকে যেগুলো আছে এগুলো আমরা দেখাবো। মূলত অনার্সের জিনিসগুলো আমাদের একাডেমিতে এগুলো আরও গোছানো আছে। আমাদের যে সিলেবাসের টপিকগুলো আশা করি এগুলো আমি হ্যান্ড নোট আকারেও প্রোভাইড করতে পারবো, যেগুলো আমাদের দরকার হবে, কারণ আমাদের একাডেমিতে অলরেডি এগুলার কোর্স রানিং আছে প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত। ঠিক আছে, আশা করি তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে ম্যাক্রো নিউট্রিয়েন্ট কারা কারা আসলে, তাহলে বেশি পরিমাণ প্রয়োজন হলে তাদেরকে ম্যাক্রো, আমি আগেই বললাম। তাহলে কারা এখানে? শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিসে কিসে থাকে? ভাত, রুটি, আলু, এগুলোর ভিতরে কার্বোহাইড্রেট থাকে। তারপর প্রোটিন, মাছ, মাংস, ডিম, ডাল, দুধ, এগুলোর ভিতরে প্রোটিন থাকে। তারপর লিপিড, চর্বি। চর্বি কোথায় থাকে? তেল, ঘি, মাখন, বাদাম। তাহলে আমি একটু উৎসটা সম্পর্কে এখানে তোমাদের দিয়েছি, যাতে উৎস যদি পরীক্ষায় কোনোভাবে চলে আসে তাহলে তোমরা যেন অ্যান্সার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের পুষ্টি উপাদান খুব অল্প পরিমাণে যেটা আমাদের প্রয়োজন হয় শরীরে স্বাভাবিক বিপাকীয় কার্যক্রম, রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে অপরিহার্য, কিন্তু এগুলো সবই আমাদের অপরিহার্য, ম্যাক্রো মাইক্রো দুইটাই। কিন্তু কোনোটা একদম বেশি হয়ে গেলে আবার সমস্যা, সবকিছু স্বাভাবিকভাবে থাকে। আচ্ছা, হলো ভিটামিন। ভিটামিন এ এখানে সংক্ষেপে কিছু লেখা আছে। এই ভিটামিন এ এটা হলো দৃষ্টিশক্তিতে আমাদের সহায়ক, মানে ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়, তাহলে এ দ্বারা আমাদের দৃষ্টিশক্তি ভালো থাকে। বি শক্তি বিপাকে কাজ করে, সি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, আর ডি হলো হাড়ের গঠন। সংক্ষেপে এখানে একটু হিন্ট দেওয়া আছে। আচ্ছা, তারপর খনিজ লবণ, ক্যালসিয়াম হলো হাড় এবং দাঁত গঠন, আয়রন, হিমোগ্লোবিন, আমরা জানি হিমোগ্লোবিনে কি থাকে, এটা আয়রন দ্বারা গঠিত। মাঝখানে এফি থাকে, এফি এর চারপাশে যে লিগ্যান্ড থাকে এরকম আমরা দেখেছি, আমাদের ইউটিউব চ্যানেলে আছে এটার মানে ডায়াগ্রামটা। তারপর আয়োডিন, এটা থাইরয়েডে আমাদের দরকার হয়। তারপর ফসফরাস, কোষের শক্তি যোগায়। তারপর সোডিয়াম, পটাশিয়াম, এটা স্নায়ু পেশিতে কার্যকর ভূমিকা পালন করে। তাহলে এই যে এখানে তোমাদের যে মেইন কনসেপ্টগুলো, যে আসলে মাইক্রোনিউট্রিয়েন্ট কারা, এই যে ভিটামিন, খনিজ লবণ, আর খনিজ লবণ কারা, এই যে ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, এগুলো খনিজ লবণ, এই যে এই দুইটাই জাস্ট ভিতরে এগুলো ক্লাসিফিকেশন, মানে এর ভিতরে কারা কারা আছে খনিজ লবণের, এই জিনিসগুলো দেখানো হয়েছে। ঠিক আছে, এগুলো পড়লে আশা করি না পারত। আচ্ছা, তারপর হলো বাফার। বাফার হলো এমন একটা টপিক যেটা থেকে স্যারদের একটা ফেভারিট, মানে মানে একটা বলা যায় যে কনসেপ্ট, এটা থেকে প্রায় দেখবো যে কোশ্চেন থাকে। তাহলে বাফার দ্রবণের কাজ কি? খুবই ইজি কোশ্চেন, পিএইচ কন্ট্রোল করা, পিএইচ নিয়ন্ত্রণ করা। তাহলে বাফার এমন সলিউশন, এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, যে বলো বাফার সলিউশন কি। ঠিক আছে, তাহলে এটা সম্পর্কে আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে বাফার সলিউশন হলো এমন একটি দ্রবণ যা সামান্য পরিমাণে বা অল্প এস প্লাস বা ক্ষার ওএস মাইনাস যোগ করার পরও যার পিএইচটা কি থাকে, পিএইচটা অপরিবর্তিত থাকে। সাউন্ডটা চেক করে আসতেছি সবকিছু শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সবকিছু শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যারা আমাদের ক্লাসগুলো মিস দিয়েছো, আমাদের কয়েকটি ক্লাস বিগত প্রায় 3টে মতো ক্লাস আমাদের দেওয়া হয়েছে ইউটিউবে।
তোমরা ক্লাসগুলো দেখতে পারো, ওখানে কিছু বেসিক আলোচনা ছিল এবং বইয়ের কোথা থেকে কতটুকু পড়তে হবে এগুলো বলে দিয়েছিলাম, যে কি কি এমসিকিউর জন্য আসতে পারে। তাহলে এই যে এখানে কেমিস্ট্রি এক্সপ্লোরার একাডেমি সার্চ দিলেই তোমরা ইউটিউবে আমাদের চ্যানেল পেয়ে যাবে। 2K প্লাস সাবস্ক্রাইবার আছে এখানে। তো এটা প্রবেশ করলেই তোমরা মানে প্লে লিস্ট করা আছে, ওখানে পেয়ে যাবে তোমরা বিগত ফ্রি। আমি তারপরেও গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখবা গ্রুপে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে বাফার সলিউশন এখানে কি এখানে মেইন কনসেপ্টটা কি, যে এখানে তুমি অল্প পরিমাণ যদি অ্যাসিড বা ক্ষার যোগ করো, তাহলে এটার পিএইচটার কোনো চেঞ্জ হবে না, আপাতত তুমি আপাত দৃষ্টি দেখলে একই মনে হবে। ঠিক আছে, তাহলে এখানে পরীক্ষা এভাবে আসতে পারে যে অম্লীয় বাফার এটা তৈরি করতে কি কি দরকার হয়। একটা হলো দুর্বল অম্ল লাগে, দুর্বল অ্যাসিড লাগে, এবং তার একটা শক্ত ক্ষারীয় লবণ, মানে শক্ত বলতে এখানে তীব্র, তীব্র কথাটা ইউজ করি, তীব্র ক্ষারীয় লবণ দরকার হয়। তাহলে যে একটা দুর্বল অ্যাসিড এবং তার একটা লবণ আমাদের লাগবে, এটা লবণটা থাকবে ক্ষারীয় প্রকৃতির। যেমন এখানে দেখো CH3COOH এবং অ্যাসিডিক অ্যাসিড আর CH3COON, এটা হলো অ্যাসিডিক অ্যাসিডের একটা লবণ, সোডিয়াম অ্যাসিটেট। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো এখানে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, তোমাদের বইতে সচরাচর ডায়াগ্রামটা দেখো। এই যে সামান্য পরিমাণ আমরা এখানে হাইড্রোক্সিল গ্রুপ যোগ করছি, হাইড্রোক্সিল আয়ন, এটা মূলত ক্ষার হিসাবে, অল্প পরিমাণ ক্ষার। আর অল্প পরিমাণ আমরা অ্যাসিড হিসাবে আমরা H+ যোগ করলাম। লেস প্লাস যোগ করলে এই তোমার এখানে CH3C+- এর সাথে গিয়ে এটা অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে, আর হাইড্রোক্সিল এসে এর সাথে পানি তৈরি করবে। এবং এখানে যে পুরো সামগ্রিক বিক্রিয়াটা এটা ব্যালেন্স হয়ে তোমার এখানে পিএইচটা অপরিবর্তিত রাখবে। তাহলে এটাই হলো বাফার সলিউশন। ঠিক আছে, এটার বিস্তারিত আরো আমরা ক্লাসে দেখবো। আচ্ছা, তারপর ক্ষারীয় বাফার হলো এখানে লাগবে একটা দুর্বল ক্ষার, আর একটা লাগবে তার তীব্র অম্লীয় লবণ। ঠিক আছে, তাহলে এখানে NH4OH এবং NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা হলো তোমার ক্ষারীয় বাফার। তাহলে এই যে জোড়াগুলা, যে কোনটি তীব্র কোনটি মানে ক্ষারীয় বাফারে কি কি দরকার হয়, একটা দুর্বল ক্ষার এবং একটা তার লবণ, ক্ষারের একটা লবণ, আর লবণটা হবে অম্লীয় প্রকৃতি, তীব্র অম্লীয় প্রকৃতি। ঠিক আছে, আর এটা ওই সেম প্রসেস, H+ যোগ করো আর হাইড্রোক্সিল যোগ করো সামান্য পরিমাণে, দ্রবণটার পিএইচটা কি থাকবে, ব্যালেন্স থাকবে বা অপরিবর্তিত থাকবে। তারপর আরেকটা পরীক্ষা আসে যে প্রাকৃতিক বাফার, বা প্রাকৃতিক বাফার বলতে আমাদের রক্তের ভিতরে, মানবদের রক্তে যে বাফার, এটা রক্তে কি হয়, এটা পরীক্ষা আসে, মানবদের রক্তে কোন প্রক্রিয়ায় এটা মানে ব্যালেন্স থাকে পিএইচটা, এটা হলো বাফার প্রক্রিয়া। এখানেও কিন্তু বাফার ক্রিয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে রক্তের পিএইচটা পরীক্ষা আসতে পারে, এটা এই জন্য এখানে ইনক্লুড করা আছে, রক্তের পিএইচ হলো 7.4। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে তোমার ঈষৎ ক্ষারীয়, আমরা বলতে পারি ঈষৎ ক্ষারীয় মানে সামান্য ক্ষারীয়, কারণ এখানে দেখো 7.4, 7 হলো নিরপেক্ষ, 7-এর কম হলো অম্লীয়, 7-এর কম হলে অম্লীয়, আর 7+ যদি হয় তাহলে হলে ক্ষারীয়। তাহলে আমরা বলতে পারি রক্তের প্রকৃতিটা হলো ঈষৎ ক্ষারীয়, আর 7-এর 7-এর থেকে যদি কম হয়, 7-এর কম, তাহলে হবে সেটা অ্যাসিড। ঠিক আছে, যেমন আমাদের পাকস্থলীতে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটার পিএইচ 2 এর মতো সম্ভবত, হ্যাঁ, অনেক তীব্র অ্যাসিড থাকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের শরীরে যে বাইকার্বনেট সিস্টেম রক্তের ভিতরে, সেখানে মূলত এই বিক্রিয়াগুলা হয় আর কি। এখানে অম্ল যোগ করলে কি হয় আর ক্ষার যোগ করলে কি হয়, এখানে দেখানো আছে বিস্তারিত। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের পরীক্ষা আসতে পারে, যে রক্তে কোন বাফার হয়, কি বিক্রিয়া হয়, কারা কারা এখানে অংশগ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা। তার পরবর্তীতে আমরা দেখি যে সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য নিচের কোনটি ব্যবহৃত। এগুলো কিন্তু সবই বিসিএস এর কোশ্চেন। কোশ্চেনগুলো একদম ইজিও বলা যাবে না, আবার একদম কিছু কোশ্চেন ছিল একদম দেখলেই পারার মতো, আবার কিছু কোশ্চেন ছিল একটু মানে যারা একদম ভালো করে পড়েছে তারাই পারবে, বাকিরা এগুলা ভুল হওয়ার চান্সই বেশি। আচ্ছা, মানে একটু ক্রিটিক্যাল বলতে অপশনগুলো দেখলে অনেক সময় কনফিউজড হয়ে যেতে হবে আর কি, এরকম। আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে 4টা অপশন ছিল, তাহলে এখানে যে ক্যালসিয়াম ফসফাইড এবং ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে, এই জিনিসগুলা আসলে কি, এরা কিভাবে কাজ করে, এবং এখানে যে ফসফাইন, এই যে তাহলে সমুদ্র সাদা ধোঁয়া তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়, তাহলে PH3, এটা হলো মূলত ফসফাইনের সংকেত। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু ব্যাখ্যাটা দেখি, যে সমুদ্রের জাহাজের বা সংকেত জানানোর জন্য, জাহাজের অবস্থান কোথায় আছে বা সংকেত কোথায় আছে, এটা জানানোর জন্য হোমস সিগন্যাল ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এর উপাদান কি কি থাকে, ক্যালসিয়াম ফসফাইড থাকে, আর এটা থাকে ক্যালসিয়াম কার্বাইড। পানির সংস্পর্শে এই যৌগগুলো বিক্রিয়া করে জ্বলনযোগ্য গ্যাস তৈরি করে। পানিতে এটা ফেললে এটা থেকে কি হয়, গ্যাস তৈরি হয়। যেমন দেখো এখানে ক্যালসিয়াম ফসফাইড তুমি ফেলো পানির সাথে, পানিতে ফেলো, তখন এখান থেকে ফসফাইন গ্যাস তৈরি হবে। এটা কিন্তু পরীক্ষা আসছে যে ধোঁয়া সৃষ্টি করে কোনটি, তাহলে এটা সাদা ধোঁয়া তৈরি করে। এই হলো আমাদের, এইখান থেকে কিন্তু কোশ্চেনটা আসছে। তারপর অ্যাসিটিলিন তৈরি হয়, যা আগুনে জ্বলে এবং উজ্জ্বল সাদা ধোঁয়া দেয়। ঠিক আছে,
আচ্ছা, তারপর এগুলো আসলে কাজ কি? তাহলে এসিটিলিনটা কিন্তু পরীক্ষা আসে নাই, পরীক্ষা ফার্স্ট পয়েন্টে আসছে। তাহলে এসিটিলিনটা তোমরা জেনে রাখবা যে আরো একজন আছে যেটা দ্বারাও তোমার এই সেম কাজ করা হয়, সেটার নাম হলো অ্যাসিটিলিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার কাজ কি আসলে, কোথায় ব্যবহার হয়? দূর থেকে জাহাজের অবস্থান বোঝার জন্য সংকেত হিসাবে এই জিনিসগুলা ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক আছে। আমি আশা করছি যে এই যে তোমরা ব্যাখ্যাগুলো পড়তেছো, এই যে ব্যাখ্যাগুলো থেকেই আশা করি যে অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং অনেক কোশ্চেন হবো এখান থেকে। আশা করি আসবে আর কি। ঠিক আছে? এই যে এই টাইপের কোশ্চেন, যেমন বাফার সলিউশন থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একটা খুবই প্রবল। তারপর এই যে টপিকগুলো পড়তেছি, তারপর সামনে আরো দেখবো, এগুলো কিন্তু সবই নিবন্ধন সিলেবাসের আওতাভুক্ত। ঠিক আছে? তাহলে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স। স্যারদের কিছু ফেভারিট টপিকস থাকে, ঠিক আছে? তার ভিতরে এবার বিসিএস এর কোশ্চেন যেগুলো আছে, ওগুলো তো অবশ্যই তাদের ফেভারিট দেখেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে? যে এগুলো আসলে এই টপিকসগুলো এখান থেকে, এই জন্য আগে এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। তারপর দেখো এই যে অ্যাট্রাপ সমানুতা। এই যে অ্যাট্রাপ সমানুতা আমরা যারা ন্যাশনালে পড়েছো, তোমরা থার্ড ইয়ারে পড়েছো, যে স্টুডিও রসায়নের ভিতরে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা প্রায় প্রতিবারই এ থেকে কোশ্চেন আসে। কম বেশি এরকম থাকে পরীক্ষায়, অনার্স লেভেলে আমরা পরীক্ষা দেখেছি প্রতিবারই কোশ্চেন থাকে। তাহলে এটা স্যারদের খুব ফেভারিট একটা টপিকস, বোঝাই যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই টপিকস থেকে কিন্তু এই যে দেখো বিসিএস চলে আসছে কিন্তু একটা, যে কোন ধরনের যৌগ অ্যাট্রপ আইসোমারিজম দেখায় বা অ্যাট্রপ সমানুতা দেখায়। ঠিক আছে? তাহলে এখানে হবে 2,2-ডাইমিথাইল বাইফিনাইল। কিন্তু কোশ্চেনে আর একটা অপশন ছিল, দেখো, সাধারণ বাইফিনাইল। এই দুইটার ভিতরে কিন্তু যাদের একটু কনসেপ্ট গ্যাপ আছে বা তোমার বেসিক ক্লিয়ার না, তারা কিন্তু এই দুই অপশন নিয়ে ঝামেলায় পড়ে যাবে। সবাই আমরা বাইফিনাইল শুনেছি, কিন্তু বাইফিনাইলের ভিতরে কোনটা আবার একটা সমানতা দেখায়, এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে? শুধু বাইফিনাইল দেখলেই আনসার দেখানো যাবে না, খুবই ক্রিটিক্যাল, কিন্তু একটু এটা ধরা কিন্তু একটু ক্রিটিক্যাল হতে পারে। আচ্ছা, তাহলে দেখি অ্যাট্রাপ আইসোমারিজম হলো এক ধরনের স্টিরিও আইসোমারিজম, স্টিরিও সমানুতা, যেখানে একক বন্ধনের চারপাশে ঘূর্ণন বাধাগ্রস্ত হওয়ায় অণুর বিভিন্ন স্থিতিশীল আইসোমারের রূপ নেয়। তাহলে আমরা জানি যে একক বন্ধন সাধারণত কি হয়, যে কার্বন কার্বন একক বন্ধন আমরা কনফার্মেশন পড়েছি, যে কার্বন কার্বন একক বন্ধনের চারদিকে এরা ঘুরতে পারে। নিউম্যান প্রজেকশন আমরা দেখেছি, ঘোরার ফলে বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে বিভিন্ন কনফর্মার তৈরি হয়, ইক্লিপসড, তারপর এখানে স্ট্রাগার্ড। ঠিক আছে? তাহলে আমরা দেখেছি এনটি। ঠিক আছে? তাহলে এই যে এখানে কনফর্মারগুলো তৈরি হচ্ছে, এটা মূলত কিসের জন্য? এগুলো মূলত একক বন্ধনে ঘূর্ণনের কারণে তৈরি হচ্ছে। এটি আমরা অনেক দেখেছি, ঠিক আছে, আমাদের অনার্সের ক্লাসগুলোতে। আচ্ছা, তারপর অ্যাট্রপ আইসোমারিজম হলো এক ধরনের স্টিরিও আইসোমারিজম, এখানে একক বন্ধনে বাধাগ্রস্ত হওয়ায়। তাহলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একক বন্ধনটা ঘুরতে পারবে না, তারা কি হবে? বাধাগ্রস্ত হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। তারপর দেখো বাইফেনাইল যৌগের অর্থ অবস্থানে বড় গ্রুপ যদি থাকে, যেমন এই যে মিথাইল ক্লোরাইড, তারপর নাইট্রো গ্রুপ, এরা যদি থাকে, এটাও পরীক্ষা আসতে পারে যে কোন গ্রুপগুলো থাকলে বাইফেনাইল যৌগের অ্যাট্রপ আইসোমারিজম দেখায় বা স্ট্রিক সমানুতা প্রদর্শন করে বা স্থিতিশীল আইসোমারের রূপ নেয়। কোশ্চেনটা কিন্তু এরকম হতে পারে বা হওয়ার চান্স আছে। তাহলে তারা পরস্পরকে বাধা দেয়, মানে একটা থেকে একটা তখন বিকর্ষণ ক্রিয়েট হয়ে যায়। আমি একটু একটা ডায়াগ্রাম অ্যাড করেছি তোমাদেরকে বোঝার জন্য, কারণ এটা অনেকেই বোঝে না আর কি। বই তো এরকম চিত্রগুলো একটু এরকম থাকে না, অনেক সময় এলোমেলো থাকে। তাহলে এখানে একটু এইটা দেখো, একটু এইটা আছে ধরো লম্বা ভাবে, এইটা হচ্ছে একটা তলে আছে, পারপেন্ডিকুলার অবস্থানে আছে। তাহলে এখানে দেখো এইটা যদি এইটার মতোই সোজা থাকতো, তখন কিন্তু এই মিথাইল গ্রুপের ভিতরে একটা কিন্তু বিকর্ষণ হতো, স্ট্রিক বাধা হতো। এর ফলে কিন্তু এটা সোজা হয়ে এখানে দাঁড়াতে পারতেছে না, সে কিন্তু বাধ্য হয়ে এখানে কিন্তু এই প্লেনে কিন্তু রয়েছে। এটা কিন্তু তলে, কাগজের একটা তল, আর এই পাশে যেটা আছে এটা হলো খারাপ ভাবে। আমি চিত্রটা এখানে এই জন্য অ্যাড করেছি, এটা আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য। তাহলে এখানে এই যে মিথাইল গ্রুপটা থাকার জন্যই মূলত এরা কি হয়েছে, এটা দেখো, তারা কিন্তু সোজা হতে পারতেছে না, তারা কিন্তু এরকম বাঁকায় রয়েছে। তার মানে এখানে একটা আইসোমার এখানে তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখো আলোক সমানুতা, তাহলে দেখো এই যে আলোক সক্রিয়তা আর কি দেখায় এই কারণে আর কি। তাহলে এরা একই সমতলে থাকতে পারে না। এই একই সমতলে সে আসতে গেলে তাকে বাধা দিবে। এই যে গ্রুপগুলো এখানে যুক্ত থাকবে, তারা আসতে দিবে না, তারা এখানে কি করবে, তাকে বাধা দেবে বা বিকর্ষণ ক্রিয়েট করবে এখানে। ফলে এরা বাধ্য হয়ে এরা পারপেন্ডিকুলার একটা অবস্থানে আসতে বাধ্য হয়। এটাই মূলত অ্যাট্রপ আইসোমারিজম। এই যে দেখো, খুব বেসিক জিনিস, কিন্তু আমরা কিন্তু জাস্ট একটু যদি মনোযোগ দেই, তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব ইজিলি আমরা কনফিউশন ক্লিয়ার করতে পারি। ঠিক আছে? তাহলে যারা অনার্সে একটু গ্যাপ দিয়ে এসেছো বা শুধু মুখস্থ করে এসেছো, কিছু বোঝো নাই, ঠিক আছে, তাহলে এই জন্য যা অনার্স লেভেল থেকেও অনেকে আমাদের কিছু নক দেয় যে ভাই এখন থেকে শুরু করা যাবে কিনা। হ্যাঁ, তোমরা শুরু করতে পারবে, যে আমাদের ফাউন্ডেশন ব্যাচটা সবার জন্য, ক্লাসগুলো রেকর্ড থাকবে, তুমি যে কোনো সময় দেখে নিতে পারবে। আর তুমি চাকরির প্রস্তুতি যে যত আগে শুরু করতে পারো সেটাই বেটার। ঠিক আছে? তুমি যদি একাডেমিক পড়াশোনা সামলে তুমি যদি
কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? তাহলে তোমার জন্য এটা কিন্তু খুব ভালো একটা, তুমি আগেই সবার থেকে এগিয়ে থাকলে এবং প্রথম 1-2 বছরের ভিতরেই ইনশাল্লাহ আশা করা যায় তোমার একটা কিছু হবে যদি ডেডিকেটলি প্রিপারেশন নাও। অনেকে আছে সার্কুলার দিলে আসবে যে ভাইয়া কি পড়বো না পড়বো, ঠিক আছে, কোথা থেকে পড়বো কি পড়বো, ঠিক আছে, এরকম ভাবে হবে না। এই প্রস্তুতিগুলো আসলে একটু লং টার্ম প্রস্তুতি। এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। কেমিস্ট্রি সাবজেক্টে অনেক কিছু তোমার এখানে বেসিক বিল্ড আপ করার অনেক টপিকস আছে। অনার্সে হাজার হাজার টপিকস, ঠিক আছে? এই জন্য এমন না যে হুট করেই আমরা একদম হয়ে যাবো। যারা এই ধরনের প্রলোভন দেখায় তাদের থেকে দূরে থাকো, যে এই 10টা ক্লাস করলেই সব কমন, এই শীট পড়লেই সব কমন, ঠিক আছে? এগুলো হলো মিথ্যা প্রচারণা, ঠিক আছে? এগুলা থেকে কখনোই তুমি মানে ভালো কোনো ফল বয়ে আনতে পারবে না। তাহলে যারা অনার্সে আমরা নক দিয়েছে অনেক স্টুডেন্ট আমাদের, যে অনেক ভার্সিটি স্টুডেন্ট আমাদের, অনেকে থার্ড সেমিস্টারে বা এরকম আছে, ওরাও নক দিয়েছে যে ভাই ফাউন্ডেশন বেসটা আমাদের জন্য কি না আসলে। হ্যাঁ, তোমরাও এগুলা শুরু করতে পারো, ঠিক আছে? আশা করি উপকৃত হবে, অপকার হবে না কারো, ঠিক আছে? আচ্ছা, এটুকু কনফিডেন্স আছে আর কি আমাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু পরে বলবো, তোমাদের একটু সংক্ষেপে ধারণা দেবো আসলে ব্যাচটা সম্পর্কে। অলরেডি আমাদের পেজে নক দিলে তোমরা এগুলো জানবা বিস্তারিত। আচ্ছা, তাহলে দেখো সমতলে থাকতে পারে না, ফলে আলোক সক্রিয়তা দেখায়। আর সাধারণ বাইফিনাইলে কোনো বড় গ্রুপ না থাকলে এই ধর্ম দেখা যায় না। তাহলে সাধারণ বাইফিনাইল যারা আছে, বাইফিনাইল বলতে কি, এই যে দুইটা তোমার এখানে ফিনাইল গ্রুপ C6H5, এরা যদি পরস্পর একসাথে যুক্ত থাকে মানে বাইফিনাইল, দুইটা ফিনাইল গ্রুপ। তাহলে যদি সাধারণভাবে দুইটা চক্র একসাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে যদি বড় গ্রুপ না থাকে তাহলে এরা এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। একমাত্র ঘটবে কখন, যখন এখানে বড় গ্রুপ থাকবে। তাহলে এই জন্য এখানে বলেছে দেখো 2,2-ডাইমিথাইল বাইফিনাইল। তাহলে এই যে আমি তোমাকে এখানে যে স্ট্রাকচারটা দিয়েছি, এটাই মূলত 2,2-ডাইমিথাইল বাইফিনাইলের। আর এটা তোমার কি দেখায়, অ্যাট্রোপ আইসোমারিজম দেখায়। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ক্লাস চলতেছে, তোমরা ক্লাসটা লাইভ পরবর্তী দেখতে পারবে যারা মিস করেছো। ঠিক আছে, অনেকে গ্রুপ থেকে দেখছো, অনেকে আমাদের পেজ থেকে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এগুলো এত তথ্যবহুল যে আমরা দেখো মাত্র এই যে প্রায় 10টার মতো এমসিকিউ পড়েছি, অনেক কিন্তু সময় লেগেছে আমাদের। হ্যাঁ, সময় লাগলো, আশা করি তোমাদের জিনিসগুলো ফলপ্রসূ হবে এবং তাতে উপকৃত হবে আশা করি। আচ্ছা, তাহলে প্রাকৃতিক রাবারের মনোমার কোনটি? এটা হলো মূলত আইসোপ্রিন যে ইউনিটটা আছে, এই যে মনোমার তোমার এখানে, এই যে আইসোপ্রিন ইউনিট এখানে তোমার ছিল, তোমার এখানে কয়েকটা অপশন ছিল। বাইনাইল ক্লোরাইড, এটা, হ্যাঁ, টাইপিং এ ভুল থাকতে পারে। আইসোপ্রিন, প্রোপিন, ইথিলের আইসোপ্রিন ইউনিট। প্রাকৃতিক রাবারে আইসোপ্রিন ইউনিট থাকে, এটা আমরা সবাই জানি, আমরা পলিমার রসায়নে আমরা এটা পড়েছি। তাহলে প্রাকৃতিক রাবার হলো মূলত আইসোপ্রিন নামক একটা হাইড্রোকার্বনের পলিমার। এর রাসায়নিক নাম হলো 2-মিথাইল-1,3-বিউটাডাইন। হাজার হাজার আইসোপ্রিন অণু একত্রে, এটা একটা যেহেতু পলিমার শ্রেণীর যৌগ, তাহলে আইসোপ্রিন অনেকগুলো মনোমার একত্র হয়ে একটা দীর্ঘ শিকল পলি আইসোপ্রিন বা প্রাকৃতিক রাবার বলা হয়। তাহলে রাবারের মনোমার হলো কি, পলি আইসোপ্রিন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে বিক্রিয়া দেখানো আছে বিস্তারিত, যে কিভাবে পলিমারেশন বিক্রিয়া হয়, তারপর সাথে আরো কিছু প্রাকৃতিক রাবার সহ আরো কিছু এখানে পলিমারের নাম দেওয়া আছে, সংকেত দেওয়া আছে, পিভিসি, ভিনাইল ক্লোরাইড, তারপর পলিথিন, ইথিলিন, এটার আইসোপ্রিন বা মনোমারের নাম ইথিলিন। পিভিসি পলি ভিনাইল ক্লোরাইড, এটার ফুল মিনিং পরীক্ষা আসতে পারে, পলি ভিনাইল ক্লোরাইড। পিভিসি পাইপ আমরা সবাই নাম শুনছি না, এই যে, তাহলে এটা কোন পলিমার দিয়ে তৈরি? পিভিসি, পলি ভিনাইল ভিনাইল ক্লোরাইড। এটা মনোমারের নাম হলো ভিনাইল ক্লোরাইড, সংকেত হলো CH211CaCl, ঠিক আছে? তারপর পলিথিন, ইথিলিনের মনোমার, এটা আমরা সবাই পরিচিত, পলিথিন প্লাস্টিক ব্যাগ বোতল আমরা দেখি। পলিপ্রোপিন, এটার মনোমার নাম প্রোপিন, এটা হলো সংকেত। তারপর টেফনল, টেফলন, হ্যাঁ। তারপর টেট্রাফ্লুরো ইথিলিন, এগুলো কিন্তু আসতে পারে যে এইটার মনোমারের নাম কি, সংকেত কি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহার কি, ব্যবহারটা একবার দেখে রাখবে, এটা বেশি ইম্পর্টেন্ট না। তারপর ভলকানাইজেশন, এটা আর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ঠিক আছে? এখন কাঁচা প্রকৃতির বা গাছ থেকে যে তুমি একদম যেটা ম্যাটেরিয়ালটা পাবা, যে রাবারটা পাবা, সেটা অনেক সময় নরম থাকে, আঠালো থাকে। একে শক্ত এবং টেকসই করার জন্য এর সাথে তোমার কি মিশানো হয়? সালফার মিশানো হয়, সালফার। তাহলে এই সালফার মিশন হয়, এটাকে, এই প্রসেসটাকে বলা হয় ভলকানাইজেশন। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রসেস। তাহলে পরীক্ষা আসতে পারে যে ভলকানাইজেশন প্রসেসে তোমার রাবারের সাথে কি মেশানো হয়? এটা হলো সালফার।
খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তাহলে আশা করি এই টপিকস থেকে আসলে তোমাদের ভুল হবে না। তারপর দেখো গ্রিগনার বিকারক নিয়ে একটা কোশ্চেন। গ্রিগনার বিকারকও এটা হলো স্যারদের একটা পছন্দের টপিক, গ্রিগনার বিকারক থেকে কোশ্চেন করা। তাহলে গ্রিগনার বিকারকে আর্দ্র বিশ্লেষণে পাওয়া যায় কি? অলরেডি আমাদের এটা আমরা আরো কয়েকটা পর্বে নেওয়ার ট্রাই করব যদি তোমাদের আগ্রহ দেখি আমি যে অনেকে আগ্রহ আছে ক্লাসটা করার, এবং ইউটিউবে আমি ক্লাসটা দিব। যদি রেসপন্স ভালো পাই তাহলে আমরা পরবর্তী ক্লাসটা নিব আর কি, ঠিক আছে? তাহলে অন্যথায় এগুলা ফ্রি করার, এটা প্রমোশনের উদ্দেশ্য বলতে পারো যে আসলে আমাদের কোয়ালিটিটা কীরকম, আমাদের ক্লাসটা কীরকম হয় আর কি, আমাদের পিডিএফ গুলা কীরকম, মানে আমাদের কোশ্চেন ব্যাংকটা কীরকমভাবে সাজিয়েছি, এগুলো সম্পর্কে জাস্ট তুমি ধারণা দেওয়ার জন্য আমরা। এছাড়া এই যে কয়টা কোশ্চেন আমি যদি 20টা কোশ্চেনও দেখাই, এই 20টা কোশ্চেনের যে কনসেপ্ট দেখাবো এই কনসেপ্ট যদি কেউ ভালো মতো পড়ো তাহলে আশা করি এ থেকে তুমি আরো 100 কোশ্চেন ইজিলি সলভ করতে পারবো বা তার বেশি, এটুকু কনফিডেন্স আর কি আমাদের। আচ্ছা, তারপর দেখো গ্রিগনার বিকারকে আদ্র বিশ্লেষণে কি পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। এটা হলো অ্যালকেন পাওয়া যায়। তাহলে এটা সম্পর্কে একটু আমরা বিস্তারিত জানি যে গ্রিগনার বিকারকটা আসলে কি কি উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে দেখো গিগনাট বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলা হয়? গিগনাট বিকারক বলা হয়। এখানে একটা ধাতু থাকে কিন্তু মাঝখানে, যে অ্যালকাইল গ্রুপ ধাতু আর হ্যালাইড গ্রুপ থাকে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা হলো গিগনাট বিকারক। পানি বা অন্য কোনো সক্রিয় প্রোটন দানকারী যৌগের সাথে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটাই বলছে যে হাইড্রোলাইসিস করলে বা আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে অ্যালকেন, এটা কিন্তু বিসিএস এ আসছে পরীক্ষায়। তারপর আরো কিছু বিক্রিয়া আমরা এখানে একসাথে করেছি তোমাদেরকে সুবিধার জন্য, এবং এখান থেকে যদি পরীক্ষা এসে পড়ে তাহলে অ্যালকোহল, তোমার অ্যালকোহল থেকে কি তৈরি হয়? যদি গিগনাট বিক্রিয়ার সাথে তুমি অ্যালকোহল বিক্রিয়া করো, এর বিক্রিয়া সহ এখানে দেওয়া আছে। অ্যালকোহল যদি তুমি বিক্রিয়া করো তখন এখান থেকে পাবা অ্যালকেন, এখান থেকেও তুমি অ্যালকেন পাবা। তারপর যদি ফর্মালডিহাইডের বিক্রিয়া করো তখন এখান থেকে পাবা 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। তারপর যদি অ্যালডিহাইডের বিক্রিয়া করো তখন তুমি এখান থেকে পাবা 2 ডিগ্রি অ্যালকোহল। আবার যদি কিটোনের বিক্রিয়া করো এখান থেকে পাবা তুমি 3 ডিগ্রি। সবগুলো মুখস্থ করে ফেলতে হবে একদম, গিগনাট বিকারক থেকে মিস দেওয়া যাবে না কিছুই। আচ্ছা, তারপর যদি তুমি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করো তখন এখান থেকে পাবা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে একদম বিক্রিয়া সহ এখানে দেখানো আছে। পরবর্তী পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নয় বলছে, নিচের কোনটি কি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে আগে আমাদের গ্রিন হাউস গ্যাস সম্পর্কে ধারণা থাকতে হবে। আর যারা গ্রিন হাউস গ্যাস এখানে যে তিনটা থাকবে বাকিটা তো গ্রিন হাউস গ্যাস থাকবে না, সেটাই হবে অ্যান্সার এখানে। তাহলে গ্রিন হাউস গ্যাস দেখো, সূর্যের পদার্থ সরাসরি আলোর কিছু অংশ শোষণ না করে তবে পৃথিবী থেকে নির্গত ইনফ্রারেড শোষণ করে। তাহলে দেখো গ্রিন হাউস গ্যাস তারা কি করে, সূর্যের যে সরাসরি আলো তারা কিছু অংশ শোষণ করে না, তবে পৃথিবী থেকে নির্গত ইনফ্রারেড শোষণ করে। ফলে তারা কি করে, বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে বাড়িয়ে ফেলে, যা গ্রিনহাউস প্রভাব নামে পরিচিত। তাহলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোইথেন, দেখো এখানে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোইথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, পানি, এই যে দেখো জলীয় বাষ্প মানে পানির গ্যাসীয় ফর্ম, এটাও কিন্তু এক ধরনের গ্রিনহাউস গ্যাস। তারপর এরা কিন্তু গ্রিনহাউস গ্যাস। তাহলে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কি? নাইট্রোজেন, নাইট্রোজেন প্রায় 78%, প্রায় 78%-এর মতো। তারপর অক্সিজেন তাপ শোষণ করে না, তাই এরা গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে বায়ুমণ্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন এবং অক্সিজেন, এরা কি করে না? তাপ শোষণ করে না, ঠিক আছে? তাহলে এরা তোমার কি হবে না? গ্রিনহাউস গ্যাস হবে না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস না, এটা কিন্তু পরীক্ষা আসছিল না। তারপর আমরা একটু বিস্তারিত ছক দেখি। কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা কোথায় ব্যবহার হয়? জীবাশ্ম জ্বালানি শিল্প বা বন উজাড় করলে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে পরিবেশে, জীবাশ্ম জ্বালানি থেকে আমরা পাবো, উৎস কোথা থেকে পাবো? তারপর দেখো বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে, খুবই ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ, মানে গ্রিন হাউস গ্যাসের ভিতরে, এটা কিন্তু অনেকের কনফিউশন হতে হবে, গ্রিন হাউস গ্যাসের ভিতরে বায়ুমণ্ডলে কোনটি সব থেকে বেশি থাকে? গ্রিন হাউস গ্যাস, আমি অন্য গ্যাস বলিনি, অন্য গ্যাস বললে সেটা হবে নাইট্রোজেন, নাইট্রোজেন বেশি থাকে। আচ্ছা, 78%। আর যদি বলে গ্রিন হাউস গ্যাসের ভিতরে বায়ুমণ্ডলে কোনটা বেশি থাকে, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, প্রায় 0.004% বা 400 ppm, দীর্ঘ সময় ধরে এটা তাপ ধরে রাখতে পারে, ঠিক আছে? তাপটাকে নিজের ভিতরে নিয়ে
অ্যাবজর্ব করতে পারে। মিথেন গবাদি পশুর যে মলমূত্র বা এটা থেকে অথবা ডিম্বাশয় জ্বালানি, ঠিক আছে, এগুলো থেকে পাওয়া যায়। তারপর CO2 এর চেয়ে শক্তিশালী বায়ুমণ্ডলে মিথেন অনেক কম পরিমাণে হলেও তাপমাত্রা এটাও কিছুটা মানে কাজ করে, কিন্তু এটা শক্তিটা হলো কার্বন ডাই অক্সাইড থেকে বেশি। তারপর ক্লোরোফ্লোরো ইথেন বা সরি ক্লোরোফ্লুরো কার্বন বা CFC, এটা আমরা বিভিন্ন এয়ার কন্ডিশনার, ফ্রিজ, এটা থেকে নির্গত, এটা কম্প্রেসার আছে, এটা থেকে বের হয়। আচ্ছা, তো ওজোন স্তর ক্ষয় করে, আমাদের যে ওজোন স্তর আছে সবাই ক্ষয় করে কম বেশি, এটা বেশি করে আর কি। এই যে ক্লোরিনগুলো পিরিয়ডিক্যাল আকারে গিয়ে ওজোন স্তরে গিয়ে জমা হয় এবং এটা ক্ষয় করে ধীরে ধীরে, শক্তিশালী গ্রিনহাউস প্রভাব রাখে। তারপর নাইট্রাস অক্সাইড, এটা কৃষি এবং শিল্পে এটা থেকে উৎপন্ন হতে পারে। তারপর কার্বন ডাই অক্সাইড শক্তিশালী, এটা দীর্ঘ সময় ধরে রাখে। জলীয় বাষ্প, বাষ্পীভবন প্রক্রিয়া বা নদী বা সমুদ্রে এগুলা তোমরা আমরা জলীয় বাষ্পটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে এই যে গ্রিন হাউস গ্যাস কে কে আছে এগুলো যদি আমরা জেনি, তাহলে বাকি এখানে অপশনে যে থাকবে এমনিতেই অপশন টেস্ট করেই বের করে ফেলা যাবে যে নাইট্রোজেন এটা কোনো গ্রিন হাউস গ্যাস নয়, এটা বায়ুমণ্ডলে একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান বা প্রধান উপাদান আমরা বলতে পারি, বা প্রধান গ্যাস, যেটা হলো নাইট্রোজেন, অক্সিজেন। এরা তোমার কি করে না, তোমার তাপ শোষণ করে না আর কি। হ্যাঁ, এই কারণেই আর কি তোমার এটা গ্রিন হাউস গ্যাস নয়। তারপর আমরা পরবর্তীতে আ নিচের এইটা খুব ইম্পোর্টেন্ট, যে নিচের কোন মৌলটি সাধারণ ইলেকট্রন বিন্যাসের নিয়মের ব্যতিক্রম দেখায়? এটা হবে ল্যান্থানাম। খুবই ইম্পোর্টেন্ট। তাহলে আমরা সবাই এই যে পরিচিত আছি যে ক্রোমিয়াম কপারের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু পরীক্ষা আসছে কিন্তু ল্যান্থানাম, এটাও দেয়া আছে বইয়ে, কিন্তু আমরা মনে করি যে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটাও কিন্তু পরীক্ষা আসছে, তার মানে এখন এটাকে বাদ দেওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, ল্যান্থানাম, তাহলে ল্যান্থানাম তোমার 57 নম্বরের পারমাণবিক সংখ্যা, 57 নম্বরের একটা তোমার মৌল। এটার ইলেকট্রন বিন্যাস 4f অরবিটালে না গিয়ে 5d অরবিটালে আগে প্রবেশ করে। এটি আউফবাউ নীতির একটি বিশেষ ব্যতিক্রম, মানে আউফবাউ নীতির যে রুলসটা ছিল সেই রুলসের এটা ব্যতিক্রম। যাওয়ার কথা ছিল 5d-তে, কিন্তু সেটা না গিয়ে, সরি, যাওয়ার কথা ছিল 4f-এ, কিন্তু সেটাই না গিয়ে সে 5d-তে প্রবেশ করে। এছাড়া ক্রোমিয়াম কপার তাদের অর্ধপূর্ণ এবং পূর্ণ ডি অরবিটালে স্থিতিশীলতার জন্য ব্যতিক্রম দেখায়। তাহলে দুইটা অবস্থায়, এটা মনে রাখো, দুইটা অবস্থায় ইলেকট্রন বিন্যাস বেশি স্থিতিশীল। একটা হলো হয় সবগুলো বিজোড় থাকবে, আমি একটা ইলেকট্রন বিন্যাস দেখাই, 1 2 3 4 5, ধরো একটা ডি অরবিটাল আমি এখানে আঁকলাম। তাহলে এখানে সবগুলো যদি বিজোড় থাকে, এটা সব থেকে বেশি স্থিতিশীল, সবগুলো বিজোড়। অথবা যদি সবগুলা জোড় থাকে, জোর, 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 তাহলে D5 অথবা D10, এই দুইটা অবস্থা সব থেকে বেশি স্থিতিশীল। পরীক্ষা আসতে পারে নিচের কোন অবস্থা সব থেকে বেশি স্থিতিশীল। তাহলে দেখবা কোনটা অর্ধপূর্ণ আছে একদম। অর্ধপূর্ণ মানে কি, অর্ধেক পূর্ণ, মানে এটা 5টা থাকলে তখন এটাকে অর্ধপূর্ণ বলা হয়। 10টা থাকলে এটা পরিপূর্ণ, মানে সবগুলো ফিল আপ আছে, তাহলে তখন এটাকে বলা হয় পরিপূর্ণ বা পূর্ণ অবস্থায় আছে। তাহলে এখানে পরীক্ষা আসছিল যে ল্যান্থানাম হলো এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখে, তাহলে আমি এখানে দুই ভাবে সাজাইছি দেখো। তাহলে এখানে এটা হলো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস বা যেরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম না হয়ে সে এরকম হয়েছে। তাহলে এখানে দেখো 4f-এ একটা যাওয়ার কথা ছিল, কিন্তু সে 4f-এ একটা এখানে যায়নি, ঠিক আছে। তাহলে প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে। তারপর এখানে দেখো 5d, হ্যাঁ এখানে মানে 5d-তে যাবে এখানে। তারপর ক্রোমিয়াম, ঠিক আছে, 4s এর আগে আগে 5d-তে যাবে, 9 যাবে, হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি আমরা ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো, ক্রোমিয়ামটা আমরা সবাই চিনি, তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে তার যদি 3d5 থাকে, 3d5 থাকে, তখন এইটা হবে সব থেকে বেশি, মানে অর্ধপূর্ণ অবস্থা, সব থেকে বেশি স্থিতিশীল অবস্থা। তাহলে সে এই অবস্থায় সে কি করবে, সব থেকে বেশি স্টেবল থাকবে। ফলে 4s-এ দেখো একটা ইলেকট্রন গিয়ে বাকি একটা তোমার কোথায় গেছে, বাকি একটা কিন্তু ডিতে চলে আসছে। যাওয়ার কথা ছিল আগে 4s-এ দুইটা যাওয়ার কথা ছিল, তারপর কিন্তু এখানে আসার কথা ছিল, কিন্তু সেখানে না এসে সে কিন্তু এরকম হয়েছে, 4s1 3d5। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখি আমরা, আচ্ছা,
তারপর দেখো কপার, কপার এরকম হওয়া উচিত ছিল, এরকম 4s2 তে দুইটা গিয়ে তারপর 3d9 হওয়া উচিত ছিল, কিন্তু সে এভাবে না গিয়ে সে 3d10 ফিল আপ করে। এটার কারণ হলো তখন ডি অরবিটালটা পূর্ণ অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে ডি অরবিটালটা কি থাকে, পূর্ণ অবস্থায় থাকে। হ্যাঁ, এই জন্য এখানে তোমার D10-এ প্রবেশ করে আছে। তারপর ক্রোমিয়াম কপার গেল, মলিবডেনামও সেম, এখানে 5s2-তে তোমার থাকা উচিত ছিল, কিন্তু এখানে 5s1 হয়ে বাকিটা তোমার 4d-তে চলে যায়। তাহলে এই প্রত্যেকটা ছক আমাদেরকে এখানে বিস্তারিত ইলেকট্রন, বিশেষ করে এই লাইনটা আমাদেরকে বিশেষ করে জানতে হবে, এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু হ্যাঁ ঠিক আছে, চেক করছিলাম, হ্যাঁ এগুলো ঠিক আছে সব। আচ্ছা, তারপর এখানে অর্ধপূর্ণ অবস্থা, তাহলে এটা ওই যে অর্ধপূর্ণ হওয়ার জন্য দেখো এখানে 45। মেইন কথা হলো এগুলো মনে রাখতে হবে, ইলেকট্রন মিনিটসটা মনে রাখতে হবে এই। আচ্ছা, তারপর এখানে পরবর্তীতে আছে সিলভারও ব্যতিক্রম দেখায়, এখানে 5s2 না হয় 5s1। এটাও তোমার এই যে D10 ফিল আপ করছে। D10 মানে এখানে পরিপূর্ণ অবস্থা হয়েছে, এটি অবস্থা তার বেশি স্থিতিশীল। তারপর এখানেও তোমার গোল্ড, এর ক্ষেত্রেও তোমার এখানে দেখা যায় 6s2 না হয় সে এখানে 3d10 হবে, সেই ইলেকট্রনটা ডিতে চলে যায় এই যে পরিপূর্ণ অবস্থা ফিল আপ করার জন্য। তারপর এখানে আরো আছে প্লাটিনাম, এরাও কিছু ব্যতিক্রম আছে। এই তাহলে এখানে এই যে আমরা কি কি পড়লাম, ল্যান্থানাম, ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, সিলভার, গোল্ড, তারপর প্লাটিনাম, এই জিনিসগুলো হলো সাধারণ নিয়মের একটু ব্যতিক্রম দেখায়। এগুলো আমাদের ভালো ব্যতিক্রমগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। আর পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি, কোন যুগলটি পরস্পর আইসোটোন? এটা আমরা সবাই জানি। আইসোটোন কাকে বলে, যে নিউট্রন সংখ্যা যদি সমান হয় তাদেরকে কি বলা হয়, পরস্পরের আইসোটোন বলা হয়। তাহলে এখানে আমাদের নিউট্রন বের করতে হবে, তাহলে নিউট্রন কিভাবে বের করে, এই যে এখানে যে তোমার আহ, এখানে যে ভর সংখ্যা থাকবে তার থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই তোমার কি হয়ে যাবে, এখানে নিউট্রন বের হয়ে যাবে। তারপর এখানে 2 - 1, এখানে হবে 1, তারপর এখানে 3 - 2, এখানে হবে 1। এই, তাহলে এটাই হলো নিউট্রন সংখ্যা, তাহলে দুইটার সেম আছে, তার মানে এখানে কোন জোড়া নিউট্রন সংখ্যা সমান, এই যে তাহলে এটা হবে নিউট্রন সংখ্যা। খুব ইজি এগুলো। এবার এখানে বিস্তারিত আমরা আইসোটোপ আইসোবারের বিস্তারিত কনসেপ্ট এখানে দেওয়া আছে, যে আইসোটোপ কারা, প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। আইসোটোন মানে কি, নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। আইসোবার মানে কি, ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে। আর এখানে সাথে এক্সাম্পলগুলো দেখানো আছে, এগুলো তোমরা পড়ে নিবা। তারপর NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডে কয়টি আয়নিক বন্ধন আছে, খুব ইম্পর্টেন্ট, কয়টি আয়নিক বন্ধন আছে, 4 3 1, মূলত এখানে মাত্র একটা আয়নিক বন্ধন আছে। NH4Cl এটাই মূলত তিন ধরনের বন্ধন থাকে, আয়নিক বন্ধন থাকে, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ড থাকে তিনটা। আর তোমার এখানে আহ, আয়নিক বন্ড এখানে দুইবার আসছে না, দুইবার আসছে জিনিসটা। আচ্ছা, আয়নিক বন্ড থাকে একটা, সন্নিবেশ বা ডেটিভ বন্ড থাকে একটা, আর হাইড্রোজেন বন্ড থাকে। হাইড্রোজেন বন্ড থাকতে পারে, অনেক সময় থাকে। এটা হলো গঠন অনুযায়ী, একটার সাথে আরেকটা যখন যুক্ত হয় এটা ভিতরে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড থাকতে পারে। আচ্ছা, আয়নিক বন্ডটা দুইবার লেখা হলো এখানে, কোভালেন্ট বন্ড সমযোজী থাকে, সন্নিবেশ থাকে, আর আয়নিক বন্ধন থাকে, এই তিনটা। সন্নিবেশ, সমযোজী, আয়নিক। আর হাইড্রোজেন এটা হলো প্রকারভেদের উপর ডিপেন্ড করে, এটা হলো ইন্টারমলিকুলার, মানে এর ভিতরে থাকতে পারবে একটার সাথে আরেকটা যে মানে একটার সাথে একটা যে মানে NH4+ এবং Cl- এর ভিতরে, এটার ভিতরে চাইলে হাইড্রোজেন থাকতে পারে, কিন্তু প্রধান বন্ধন হলো এখানে মূলত তিনটা। তাহলে সন্নিবেশ থাকে, সন্নিবেশ হলো নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন নাইট্রোজেন এক জোড় ইলেকট্রন H+ এর সঙ্গে শেয়ার করে তোমার এখানে কি হয়, সন্নিবেশ বন্ধন গঠন করে। সন্নিবেশ বন্ধন থাকে এখানে টোটাল একটা। আয়নিক বন্ধন তোমার কি, NH4+ এবং ক্লোরাইড মাইনাস একে একে অপরকে আকর্ষণ করে শক্তিশালী ক্রিস্টাল গঠন তৈরি করে, তখন এখানে একটা আয়নিক বন্ধন তৈরি হয়, এটা হলো একটা। তারপর কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ড এখানে থাকে তিনটা, প্রত্যেকটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এখানে তো NH4 আছে, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে যে বন্ধন আছে সেটাই তো সিগমা, এবং এখানে একটা সমযোজী বন্ধন থাকে, টোটাল তিনটা থাকে। আচ্ছা, তাহলে এই হলো বন্ধনগুলো সম্পর্কে আইডিয়া। তারপর এটা আকৃতিটা পরীক্ষা আসতে পারে, NH4+ আয়নের গঠনটা কিরকম, টেট্রাহেড্রাল। আর এখানে এন এইচ এন এন, এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের ভিতরে কোণ থাকে 109.5 ডিগ্রি, এটাও কিন্তু পরীক্ষায়
আসি। তোমাদের বইতে দেখবো যে একটা ছক আছে বিস্তারিত, যে এই যে কোন ইন্টার বইয়ে আছে, কোন কোনটার কত, কোনটার মানে গঠন কি, এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক এবং অর্ধজীবন সম্পর্ক, এটাও তোমাদের এটা একটা, আমরা একটা সূত্র জানি যে টি হাফ অর্ধজীবনের সূত্র 0.693 বাই ল্যামডা, এরকম একটা সূত্র আমরা জানি। এখন লন টু এর মানই দেখবো, এই কোশ্চেনটা কিন্তু একটু করে আসছে যে আমরা এরকম পড়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই, কিন্তু এটা হলো লন টু এর মানই হলো এটা 0.693। তাহলে এটা সম্পর্কে লেখা যায় লন টু বাই ল্যামডা, এই তাহলে এটার সঠিক সম্পর্ক হবে এটা। আচ্ছা, তাহলে অর্ধজীবন বা ক্ষয় দুর্ভোগের সম্পর্ক আমরা জানি, এখানে দেখো বিস্তারিত একদম সুন্দরভাবে তথ্যবহুল। এই ছক পড়লে আশা করি তোমরা এই টপিক্সের আরো যা যা আছে তোমাদের এখান থেকে হয়ে যাবে। ক্ষয় দুর্ভোগ, একক সময় পদার্থের যে পরিমাণ কমে যায় বা ক্ষয় হয় সেটি হলো ক্ষয় দুর্ভোগ। এটার সূত্র হলো ডিএন বাই ডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। আর অর্ধজীবনের সম্পর্ক হলো টি হাফ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা, একটু আগে যেটা আমরা দেখলাম, অথবা এটা সমান লেখা যায় 0.693 বাই ল্যামডা। অবশিষ্ট পরমাণুর সংখ্যা মানে ক্ষয় হওয়ার পর, মানে এটা অর্ধেক সময় যতটুকু ক্ষয় হয় সেটাকে বলা হয় অর্ধজীবন বা টি হাফ দ্বারা প্রকাশ করা হয়। আর এই অবশিষ্ট পরমাণুর সংখ্যা মানে যে কোনো সময় পদার্থের ক্ষয় হওয়ার পরে যতটুকু অবশিষ্ট আছে, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই হলো এটার সম্পর্ক। এখানে এই যে চিহ্ন আছে কিন্তু উপরে, অর্ধজীবন থেকে ল্যামডা নির্ণয়ের একটা সম্পর্ক আছে, তাহলে এটা হলো ল্যামডা ইকুয়াল টু লন টু বাই টি হাফ, এটা হলো এই সূত্র থেকেই আমরা এটাকে কনভার্ট করতে পারি এই। আচ্ছা, তাহলে এই ছকটা পড়লে আশা করি আমাদের ওখান থেকে পড়া হয়ে যাবে। তারপর হচ্ছে নিচের কোনটি এটা হলো 18 নম্বর কোশ্চেন, আমরা নিচের কোনটি অ্যারোমেটিক অ্যালকোহল, ঠিক আছে? তাহলে অ্যারোমেটিক অ্যালকোহল জিনিসটা কি সেটা তো আমাদের জানতে হবে। ফেনল বা ন্যাপথলে হাইড্রোক্সিল গ্রুপ সরাসরি অ্যারোমেটিক বলয়ের সাথে যুক্ত থাকে। ফেনলে কিরকম থাকে যুক্ত, এরকম সরাসরি যুক্ত থাকে। কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহলে হাইড্রোক্সিল গ্রুপটি, কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহলে কিন্তু পার্থক্য আছে। ওএইচ দেখলেই অ্যালকোহল বলা যাবে না, ঠিক আছে? অ্যারোমেটিক অ্যালকোহল বলা যাবে না। ওএইচ তো তোমার টলুইনে, ওই যে তোমার এই যে ফেনলেও থাকে, ফেনলে থাকে এরকম করে, এই যে সরাসরি থাকে, যুক্ত থাকে বেনজিন চক্রের সাথে, তাহলে এটাকে আমাদের অ্যারোমেটিক অ্যালকোহল বলা যাবে না। আচ্ছা, তাহলে দেখো বেনজাইল অ্যালকোহল যদি আমরা সংকেতটা লিখি, বেনজাইল অ্যালকোহল সংকেতটা যেখানে দেখতে পাচ্ছ, তাহলে বেনজাইল অ্যালকোহলে দেখো এখানে একটা কার্বন শিকলের সাথে কিন্তু হাইড্রোক্সিল গ্রুপটা রয়েছে, তাহলে এটা হবে অ্যারোমেটিক অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো অ্যারোমেটিক বলয়ের সাথে যুক্ত থাকবে তাদেরকে আচ্ছা, কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহল হাইড্রোক্সিল গ্রুপটা একটি পার্শ্ব শিকলের কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে একটা একটা পার্শ্ব শিকল এখানে কার্বনের সাথে কিন্তু এটা যুক্ত আছে, আর কার্বনের বাকি দুই হাতে দুইটা হাইড্রোজেন আর এক হাতে আছে এই যে ফিনাইল গ্রুপটি আছে। আচ্ছা, এভাবে করে তোমার বেনজাইল অ্যালকোহল তৈরি হয়। আশা করি এই কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর এখানে বলছে নিচের কোনটি বেশি উইথড্র করে। আচ্ছা, এটার ব্যাখ্যাটা, তার একটা ছক ছিল এখানে, এটা পরবর্তীতে অ্যাড করেছি, ঠিক আছে? এখান থেকে এখানেও দেখানো হচ্ছে, এটা আরো বিস্তারিত একটা ছক আছে কোনটা উইথড্র করে কোনটা withdraw করে না। আচ্ছা, রেজোনেন্সের মাধ্যমে কোনটি বেশি ইলেকট্রন উইথড্র করে, ঠিক আছে? এটা আমরা রেজোনেন্সে পড়েছিলাম যে বেনজিন চক্রকে কেউ ডিঅ্যাক্টিভিক গ্রুপ আছে, অ্যাক্টিভেটিং গ্রুপ আছে। তাহলে এখানে এই যে নাইট্রো গ্রুপটা, এটা শক্তিশালী ইলেকট্রন আকর্ষী গ্রুপ, এটি রেজোনেন্সের মাধ্যমে তোমার এই যে বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, ঠিক আছে? এটা বেশি আকর্ষণ করে, ইলেকট্রন আকর্ষী গ্রুপ মানে ইলেকট্রনটাকে সে নিজের দিকে নিয়ে আসে। তাহলে রেজোনেন্সে বেনজিন বলয়ের যে ইলেকট্রনটার ঘনত্বটা কমে গিয়ে তার দিকে বেশি ঝুঁকে পড়ে, এরকম থাকে। সে ধরো এরকম যদি মাথার উপরে এরকম নাইট্রো গ্রুপ থাকে এর সাথে, বা তাহলে সে কি করবে, এখান থেকে ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে, এখানে ইলেকট্রন তার দিকে ঝুঁকে পড়বে সবাই, ফলে এখানে চক্রের ভিতরে বেনজিন ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে। বাকি অপশনে যারা ছিল এই যে হাইড্রোক্সিল, NH2, এই যে OCH3, এরা সবাই হলো ইলেকট্রন দানকারী গ্রুপ। তাহলে এই অপশনগুলো ভালো মতো আমাদের জানতে হবে। তাহলে এই তিনটা, সরি এই যে NO2 না, NO2 বাদে যে বাকি তিনটা আছে, এটাও, এই যে এই তিনটা, এটা হলো দানকারী আর এটা হলো গ্রহণকারী ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ঠিক আছে? তারপর আমরা পরবর্তীতে যাই যে নিচের কোন যৌগে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, খুব ইম্পর্টেন্ট। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কোনটি? বেনজিন, অ্যালকেন, অ্যালকোহল, কার্বনিল। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটা অপশনগুলো এতটা স্মার্ট হয়নি। তো কার্বনিল যৌগ, এটা কি হবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কার্বনিল যৌগটা দেখতে কিরকম? কিছুটা এরকম, ঠিক আছে? এখানে
তোমার এখানে এই যে অক্সিজেনের সাথে কার্বনের একটা দ্বিবন্ধন থাকে, কিন্তু এখানে অক্সিজেনের তরিৎরিণতা বেশি হয়, এই যে ইলেকট্রন জোড় সে নিজের দিকে টেনে নিয়ে যেতে পারে। ফলে এখানে অক্সিজেন আংশিক ঋণাত্মক, কার্বন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। তখন এখানে কার্বন একটা ইলেকট্রন ঘাটতি রূপে এখানে চিহ্নিত হয়। তখন খুব সহজেই নিউক্লিওফাইল এসে একে অ্যাটাক করতে পারে। নিউক্লিওফাইলের কাজ কি? তার ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে নিউক্লিওফাইলের, সে কি করে যেখানে ইলেকট্রন ঘাটতি আছে সেখানে অ্যাটাক করে এর সাথে গিয়ে যুক্ত হয়ে যায়। এইটা হলো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো আরো বিস্তারিত আমি তোমাদের দেখাবো ক্লাসে, আমাদের সিলেবাস অনুযায়ী যখন আসবো। অলরেডি আমাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হতে পারো, তাহলে তোমরা লাইভ ক্লাসগুলো করতে পারবে। আমাদের এখানে ব্যাচটার এখানে প্রথম আমাদের টার্গেট হলো এইচএসসি এবং একটু আমি ব্যাচটা সম্পর্কে বলতেছি যাতে তোমরা ধারণা পাও। এইচএসসি এবং অনার্সের গুরুত্বপূর্ণ টপিকস গুলো বেশি ফোকাস দিয়ে পড়ানো হবে, যেগুলো সিলেবাসে আছে আর কি। ঠিক আছে? তাহলে অনার্স, এইচএসসি এবং অন্যান্য সহায়ক বই যেটা আমাদের প্রয়োজন হবে সেটা থেকে আমি তোমাদের দেখাবো। এখানে আমাদের কোনো আলাদা প্রমোশন বা কিছু বইয়ের কিছু নেই। আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেখানে সেটা তোমাকে সাজেস্ট করব। আচ্ছা, তারপর এনটিআরসির জন্য এমসিকিউ অংশে রিটার্ন বই পড়ে তেমন লাভ হবে না। হ্যাঁ, এটা ঠিক, আমাদেরকে স্মার্ট ওয়েতে পড়তে হবে, রিটার্ন পড়ে কিন্তু তেমন কোনো লাভ নেই। রিটার্ন পড়ে তুমি গদবাটা মুখস্থ করতে পারো, কিন্তু এমসিকিউ পরীক্ষা ভালো করতে হলে এখানে একটু স্মার্টলি পড়তে হয়। এখানে এমসিকিউ প্র্যাকটিস করতে হয় এবং কোথা থেকে আসবে মেইন কে ফিচারটা আমাদের বিভিন্ন ছক তথ্যবহুল আকারে মনে রাখতে হয়। সরাসরি রিডিং পড়ে গেলে তোমার অপশন 4টাই সঠিক মনে হবে, যেটা আমি শুরুতে বলেছি। ঠিক আছে? এজন্য কেউ যদি বলে যে রিটেন বই পড়ো, তাহলে রিটেন বই পড়লে কতটুকু এগোবা এটা আসলে ধারণা খুব কম। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ অনুশীলনের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করানো হবে। তাহলে আমরা ক্লাসগুলোতে এভাবে নেওয়ার ট্রাই করি যে একটা টপিক দেখালাম, দেখানোর পর ওই টপিক থেকে বিগত এডমিশনে কি কি আসলো কোশ্চেন, কিভাবে আসতে পারে, সেগুলো আমরা এরকম পিডিএফ এ দিয়ে দিচ্ছি তোমাদের। ওগুলো আমি কিছু দেখাবো যেগুলো কঠিন বা যেগুলো সমস্যা হবে, সেগুলো আবার পরবর্তীতে গ্রুপে কারো সমস্যা হলে আবার দেখিয়ে দেওয়া হবে। ওখানে আমাদের গ্রুপ অলরেডি সবসময় ওপেন থাকবে। আচ্ছা, তাহলে এইটা সলভ করানো হবে, এইটাই খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এমসিকিউ প্র্যাকটিস যত যে ভালো বেশি করবে, অনেকের অপশন দেখলেই কিছু হুবহু আসবে পরীক্ষা, এগুলো থেকে দেখলেই তোমরা অপশনগুলো অ্যান্সার করবে, কিছু আসবে কনসেপ্ট থেকে, বেসিক কনসেপ্ট থেকে। আচ্ছা, তারপর এখানে আমাদের সিলেবাসটা প্রকাশ হলেই, খুব শীঘ্রই সিলেবাসটা প্রকাশ হবে, নিয়মিত মডেল টেস্ট নেওয়া হবে। ঠিক আছে? তাহলে মডেল টেস্ট নিলে তোমরা আরো নিজের প্রস্তুতিটা কোথায় গ্যাপ আছে, কোন টপিকস আমার এখনো সমস্যা হচ্ছে, এটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের এই হলো আমাদের ফিচার। তাহলে যারা আমাদের ফাউন্ডেশন ব্যাচ ভর্তি হবে তাদের কোর্স ফি মানে যেটা থাকবে সেটার একসাথে এক্সাম ব্যাচে এক্সাম দিতে পারবে তোমরা, মানে এক্সাম এবং ক্লাস দুইটাই একসাথে 1490 টাকার ভিতরে। এটা 1990 প্রথমে ধরেছিলাম, তারপর অনেকে অনুরোধ করেছে, এখন আমরা এটা ফিক্স করে দিয়েছি 1490-তে। এই ফিতে দিলে তোমরা ভর্তি হতে পারবে। এছাড়া পার্সিয়াল পেমেন্টের সুবিধা আছে, যাদের একদম সমস্যা হবে বা যাদের ফিনান্সিয়াল একটু সমস্যা আছে বা ভর্তি হতে, তোমরা চাইলে 2 ধাপে পেমেন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক্সাম ব্যাচে আর শুধু যারা এক্সাম ব্যাচ চাও যে ভাই না আমি ক্লাস দরকার নেই, আমি এগুলা নিজে পড়ে নিব, আমি শুধু পরীক্ষা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা 490 টাকা, এটা আমরা পরবর্তীতে অ্যানাউন্স করব, এটা সার্কুলার প্রকাশ হওয়ার পরে। ক্লাসটা আমাদের গুগল মিটে হচ্ছে, ফেসবুক লাইভ হবে। আমরা প্রতি ব্যাচে 30 জন করে লিমিট রেখেছি, কারণ এটা আমাদের লিমিটেশন আছে। গুগল মিটে আমরা একটু সমস্যা হতে পারে বেশি লোকজন হলে। তাহলে 30 জন আমরা যে কয়জনই পড়াবো, আমরা অ্যাটলিস্ট ডেডিকেটেড হতে হবে। তোমরা কোর্স কিনে রেখে দিলে হবে না। তোমরা যদি পড়ার আগ্রহ থাকে, ক্লাস দেখার আগ্রহ থাকে, শেখার আগ্রহ থাকে বা চাকরি পাওয়ার ডেডিকেশন থাকে, সেক্ষেত্রে তোমরা ভর্তি হতে পারো, না হলে অযথাই ভর্তি হওয়ার লাভ নেই। তারপর আগ্রহী যারা আছো তারা আমাদের ইনবক্সে এনটিআরসি ইন্টারেস্টেড লিখলে হবে বা এনটিআরসি লিখলে হবে। আমাদের অ্যাডমিন বিস্তারিত জানিয়ে দেবে এবং এই নাম্বারটায় তোমরা নক দিলে, হোয়াটসঅ্যাপ বা কল দিলে হবে। এই আশা করি আমাদের ব্যাচ সম্পর্কে জানতে পেরেছো। ঠিক আছে? এখানে নির্দেশনা এগুলো আমি গ্রুপে দিয়েছি, এগুলো তোমরা এমনিতে আগে থেকে জানো। ঠিক আছে? তাহলে আরো কিছু কোশ্চেন আমরা দেখি এখানে কি কি আসে। তাহলে কার্বনিল আমরা দেখলাম। কার্বনিল কিন্তু এখানে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন একটা কেন্দ্র তৈরি হয়। আমি যতটুকু বেসিক দরকার হয় এমসিকিউর জন্য ততটুকু বলতেছি, বেশি অনেক কিছু আছে এগুলোর, সবকিছু বলছি না। তাহলে কার্বনিল যৌগ যেমন অ্যালডিহাইড এবং কিটোন, এটা হলো এদের ভিতরে কার্বনিল যৌগ থাকে। কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন থাকে, অক্সিজেন পরমাণু তুলনায় ওদিকে, যেগুলো আমি একটু বললাম। তাহলে কার্বন পরমাণু আংশিক ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন স্বল্পতা প্রাপ্ত হয় এবং কার্বনটি তখন ইলেকট্রোফিলিক সেন্টারে পরিণত, মানে তখন সে তোমার ইলেকট্রন ঘাটতি সম্পন্ন একটা কেন্দ্র হয়ে যায়। তখন খুব সহজেই যার ইলেকট্রন বেশি আছে সে এসে ওখানে অ্যাটাক করতে পারে। নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস লাভার, এটার মানে
আর ইলেকট্রোফাইল হলে ইলেকট্রন লাভার। নিউক্লিওফাইল কি করে? কেন্দ্রে অ্যাটাক করে, কেন্দ্রীয় পরমাণুতে, বা এখানে মূলত নিউক্লিয়াস বলতে কেন্দ্র বোঝাচ্ছে। কার্বনকে সে এখানে কেন্দ্রীয় কার্বনকে অ্যাটাক করে পাই বন্ধনটি ভেঙে ফেলে নতুন সিগমা বন্ধন তৈরি করে। তাহলে এখানে ফাইনালি কি হয়? এখানে নিউক্লিওফাইলটা প্রবেশ করে, নিউক্লিওফাইল, এবং এখানে যে অক্সিজেনের দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধনটা ভেঙে যায়। দ্বিবন্ধন ভেঙে এখানে ধরো একটা প্রোটন, মানে এখানে ধরো একটা নতুন একটা যৌগ এখানে তৈরি হয়ে যায়। এভাবে করে মূলত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তারপরে এখানে অন্য অপশনগুলো এখানে আমি বিস্তারিত বলেছি। যে বেনজিন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক স্থায়িত্বের জন্য সংযোজন হলে এই অ্যারোমেটিসিটি নয়, বেনজিনের একটা নিউক্লিয় ইলেকট্রন ক্লাউড চারদিকে সমানভাবে বিন্যস্ত থাকে রেজোনেন্সের মাধ্যমে। তাহলে এরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। দিলেও এরা বিভিন্ন শর্ত বা উচ্চ তাপমাত্রা তাপে বিভিন্ন শর্তে দিতে পারে। এখানে দেয়, একদম না দেয় বললেও ভুল হবে। আমাদের বইতে আছে অনার্স লেভেলের, যে এখানে দেয় কিন্তু এটা নির্দিষ্ট শর্তে, কিন্তু স্বাভাবিকগত এটা দেয় না আর কি। তাই বেনজিন সাধারণত সংযোজন নয় বরং প্রতিস্থাপন বিক্রিয়াটা বেশি পছন্দ করে। তারপরে অ্যালকেনে কেবল শক্তিশালী সিগমা বন্ধন থাকে, তাই পোলার কেন্দ্র বা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো জায়গা এখানে তৈরি হয় না। কারো বেশি কম এরকম কোনো কেন্দ্র তৈরি হয় না। তারপরে অ্যালকোহলে কার্বন অক্সিজেনের মধ্যে বন্ধন পোলার হলো, এখানে কোনো পাই বন্ধন নেই। অ্যালকোহলে যে ওএইচ থাকে এখানে কোনো পোলার কোনো বন্ধন নেই, এবং তাই এখানে নতুন গ্রুপ যুক্ত, তাই বন্ধন নেই যান ভেঙে। তাহলে যেটা ভেঙে তুমি নতুন গ্রুপ যুক্ত করবে এরকম কেউ নেই, বরং অ্যালকোহল নিজেই একটি লোন পেয়ার ইলেকট্রন বহনকারী এবং নিজেই এখানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। তাহলে সে কিভাবে আবার তোমার ওখানে মানে কেন্দ্র হিসাবে কাজ করতে পারে? এটা সম্ভব না। তাহলে অ্যালকোহল, অ্যালকেন, বেনজিন এগুলো ভুল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কার্বনিল, কারণ এখানে তার একটা কেন্দ্র থাকে, খুব সহজে নিউক্লিওফাইল অ্যাটাক করে এখানে নিউক্লিওফিল প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে পারে। একদম বেসিক কনসেপ্ট থেকে আমি সংক্ষেপে তোমাদেরকে ধারণা দিচ্ছি। তারপর এখানে দেখো এটা আসছে পলিস্যাকারাইড নিয়ে, যে কোন পলিস্যাকারাইড অণুতে 1,4 আলফা 1,6 আলফা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ রয়েছে। তাহলে এটা হলো দুইটা অপশনই এখানে সঠিক আমার যতটুকু ধারণা, কিন্তু হয়তো এখানে গ্লাইকোজেনে বেশি থাকে, এই জন্য গ্লাইকোজেনটা নেওয়ার সম্ভাবনা বেশি আর কি। কিন্তু দুইটার ভিতরেই তোমার এই বন্ধনগুলো থাকে, গ্লাইকোজেন এবং অ্যামাইলোপেকটিন। তারপর কার্বনের দীর্ঘ শিকলে গ্লুকোজ অণুর দুই ধরনের বন্ধন বা লিঙ্কেজ তৈরি করতে পারে। একটা হলো 1,4 আলফা গ্লাইকোসাইড লিঙ্কেজ, আর একটা হলো 1,6 আলফা গ্লাইকোসাইড লিঙ্কেজ। তাহলে যখন গ্লুকোজ অণুতে একটির পর একটি সরলরেখায় যুক্ত হয় তখন ওইখানে যে লিঙ্কেজটা তৈরি হয় সেটাকে বলা হয় 1,4। আর যখন একটি সরল শিকল কোনো শাখা বা ব্রাঞ্চ বের হয়, মানে যখন একটা সরল শিকল থেকে যখন একটা শাখা বের হবে, সেই শাখায় সেই শাখার শুরুতে এই বন্ধন তৈরি হয়। এটা একটু আমরা একটু বুঝি ভালো করে, এটা অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে। দেখো আমি এটা এখানে ডায়াগ্রাম অ্যাড করেছি, এটা দেখলেই তোমরা ইজিলি বুঝে যাবা। তাহলে দেখো 1,4টা কখন হবে? যখন একটার সাথে একটা এরকম একটা শিকল তৈরি করবে, তখন এখানে 1 নম্বর কার্বনের সাথে এর 4 নম্বর কার্বনের ভিতরে একটা এখানে নতুন একটা লিঙ্কেজ তৈরি হবে, বন্ড তৈরি হবে। এখানে অক্সিজেন থাকবে। এখানে মূলত আমাদের যে আমরা এখান থেকে পানি অপসারণ হয়, পানি অপসারণ হয় এখানে মূলত অক্সিজেনটা বাকি থেকে যায়। আহ, হ্যাঁ, এটা এক একটা এটা হলো গ্লাইকোজেনের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এটা মাঝখানে মূলত একটা লিঙ্কেজ হয়, যে 1 নম্বর 4 নম্বর। এখানে দেখো 1 নম্বর 4 নম্বর, 1 নম্বর 4 নম্বর, 1 নম্বর 4 নম্বর। এখন দেখো এই নাম্বারিং গুলো একটু আমাদের ভালো মতো বুঝতে হবে, যে আসলে এটা নাম্বারিংটা হলো কার্বনের শাখা শিকল ধরে আমাদের নাম্বারিং করতে হয়ে গেল, এই যে। আচ্ছা, তাহলে দেখো এখানে, আর এখন যদি এটা থেকে একটা ব্রাঞ্চ বের হয়, এটা শাখা, ঠিক আছে। তাহলে এই যে একটা শাখা এখানে আছে, এই যে একটা আলাদা একটা এখানে আবার একটা শিকল আছে, একটা অল্প কিছু শাখা আছে। এখন এই শাখাটার সাথে এই যে এখানের যে বড় শিকলটা ছিল এর সাথে যে আবার যুক্ত হবে, তখন যুক্ত হবে 6 নম্বর কার্বনের সাথে গিয়ে। এই যে 1 নম্বর কার্বনের সাথে 6 নম্বর কার্বন, মাঝখানে থাকবে অক্সিজেন। এখানে এই যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে। তাহলে এখানে এই যে তোমার 1 এবং 6-এর ভিতরে যে লিঙ্কেজ বন্ধনটা আছে এটাকে বলা হয় 1,6, আর 1 এবং 4-এর ভিতরে যেটা আছে সেটাকে বলা হয় 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এই দুইটা বন্ধনই থাকে মূলত। এটা হলো গ্লাইকোজেনের স্ট্রাকচার দেখাচ্ছি। এই গ্লাইকোজেনের ভিতরে সেম ভাবে এরকম, এগুলো তো পলিমার অণু, একটার সাথে একটা অনেক এরকম বৃহৎ শিকলে তৈরি হয়, ঠিক আছে। এরকম পার্ট 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 এরকম একটার ভিতরে একটা থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্রাঞ্চ বের হয়। আচ্ছা, তারপর অ্যামাইলোপেকটিন, গ্লাইকোজ, তাহলে এই দুটি শাখাযুক্ত। আর শাখাযুক্ত যাদের এরকম শাখা আছে, ব্রাঞ্চ আছে, তাদের ভিতরে এই যে 1,6ও থাকবে,
অন4ও থাকবে। তাহলে অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন দুইটাই শাখাযুক্ত, তাহলে দুইটার ভিতরে অন4 এবং অন6 লিঙ্কেজ আছে। তাহলে গ্লাইকোজেন অ্যামাইলোপেকটিনের তুলনায় বেশি শাখাযুক্ত, তাহলে এইটা অপশনে নেওয়ার চান্স খুব বেশি। তাহলে যদি এরকমই দেখো দুইটাই অপশনে আছে, তার মানে আমাদের গ্লাইকোজেনটা নেওয়াটাই উত্তম, গ্লাইকোজেনটাই আমাদের নিতে হবে। তারপর আছে অ্যামাইলেস, এটি অশাখ, এটা কোনো লিঙ্কেজ, এটা শুধু মানে ব্রাঞ্চ থাকে না, এটা অনফোল্ড থাকে। আর সেলুলোজ বিটা গ্লুকোজ দিয়ে গঠিত, এটাও শুধু অনফোল্ড লিঙ্কেজ থাকে। তাহলে এখন একটু এখানে শক করে দেখানো আছে বিস্তারিত কোনটা কি থাকে। অ্যামাইলেসে থাকে অনফোর, সেলুলোজ অনফোর, অ্যামাইলোপেকটিন গ্লাইকোজেনে দুইটাই থাকে। অপশনে যদি দুইটা থাকে তোমরা এখানে দিবা গ্লাইকোজেন, কারণ এটাই বেশি থাকে। আচ্ছা, তারপর দেখি আমরা পরবর্তীতে বিটা রশ্মি বিকিরণে কোন তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত হয়। বিটা রশ্মির বিকিরণ, এটা হলো বিটা ক্ষয় থেকে কোশ্চেনটা আসছে। তেজস্ক্রিয় আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে পড়েছি। বিটা ক্ষয় মূলত ইলেকট্রন এবং পজিট্রন দুই ধরনের কণা নির্গত হয়। বিটা মাইনাস ক্ষয়ের ক্ষেত্রে হয় ইলেকট্রন, বিটা প্লাস ক্ষয়ের ক্ষেত্রে হয় পজিট্রন। তাহলে এখানে অ্যান্সার, এখানে পজিট্রন তো নাই, তাহলে এখানে অবশ্যই ইলেকট্রন হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে বিটা ক্ষয়টা কিভাবে হয় দেখো। এই যে বিটা ক্ষয়ের সময় নিউক্লিয়াসের একটি নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয় এবং এটি উচ্চ গতির ইলেকট্রন নির্গত হয়, তাকে বিটা রশ্মি নামে পরিচিত। তাহলে এখানে যে নিউট্রনটা থাকে, নিউট্রনটা তোমার কিতে পরিণত হয়, এখানে বিস্তারিত ডায়াগ্রাম আছে। নিউট্রনটা তোমার প্রোটনে কনভার্ট হয়ে যায়, দেখো প্রোটনে কনভার্ট হয়, এখন এখান থেকে একটা কি হয়, ইলেকট্রন বের হয়ে যায়, আর এখানে এন্ট্রি নিউট্রনও কণা থাকে। তাহলে প্রোটনটি নিউক্লিয়াসের ভেতরেই থেকে যায়, ফলে পারমাণবিক সংখ্যা এখানে 1 বেড়ে যায়, আর ইলেকট্রনটি বাইরে বেরিয়ে আসে এবং সেটিই তখন ওইটা কি বিটা রশ্মি আকারে নির্গত হয়ে যায়। আর অ্যান্টি নিউট্রিনোটা এখানে শক্তি এবং ভরবেগ সংরক্ষণে ভূমিকা পালন করে। তাহলে এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলো বোঝার একটা সহজ মানে ট্রিক্স হলো, এখানে তোমার এই শুরুর যেটা থাকবে আর উৎপন্ন যেগুলো হবে, এইটার তোমার এই যোগ করলে যোগফল তোমার সমান হবে সবসময়। এই যে তোমার এখানে 6 আছে দেখো, এখানে 7 থেকে 1 বিয়োগ করলেও কিন্তু তোমার 6 হবে। আবার উপরে দেখো ভর সংখ্যা 14 আছে, এটা 14 আর 0 যোগ করলে কিন্তু 14ই হবে। এভাবে করে মিলানো যায় আর কি, যে দেখে বোঝা যায় যে এটা আসলে কোনটা আসলে এই বিক্রিয়ার জন্য উপযুক্ত আর কি। তাহলে এখানে একটা বিটা ক্ষয়ের উদাহরণ দেখাইছে, যে কার্বন থেকে যখন আমরা বিটা ক্ষয় হয়, এখান থেকে বিটা ক্ষয় একটা ইলেকট্রন এখান থেকে বের হয়ে যায়। একটা ইলেকট্রন বের হলে তোমার ইলেকট্রন বের হয় ঠিকই, কিন্তু ওখানে তোমার এখানে যে তোমার প্রোটন সংখ্যা ছিল, প্রোটন সংখ্যা একটা তোমার তখন বেড়ে যাবে। তখন এখানে দেখো 7, আর ইলেকট্রন এখান থেকে একটা বের হলে, তাহলে এই 7 ইলেকট্রনের চার্জ কি -1, তাহলে -1 থেকে 7 বিয়োগ করলে আবার কিন্তু এই তার এখানে 6টাই তোমার থাকবে, ঠিক আছে, বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু 6 হবে। এভাবে করে বিটা ক্ষয়টা হতে পারে। এখানে আরো কিছু এখানে দেখাইছি আলফার ক্ষেত্রে, আলফা কণার ক্ষেত্রে এখানে তোমার এখানে আলফা কণার তো বের হবে হিলিয়াম নিউক্লিয়াস থেকে। বিটা ক্ষয়ের ক্ষেত্রে এখানে ইলেকট্রন বের হবে, গামার ক্ষেত্রে গামা, পজিট্রনের ক্ষেত্রে পজিট্রন প্লাস চার্জ যুক্ত। এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন এখানে দেখানো হয়েছে। আর একটা এখানে দেখানো হয়েছে যে এখানে বিটা প্লাস, আচ্ছা তাহলে বিটা মাইনাসের ক্ষেত্রে এখানে ইলেকট্রন বের হবে, আর বিটা প্লাসের ক্ষেত্রে হবে পজিট্রন বের হবে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আমাদেরকে ভালো মতো জানতে হবে। তারপর আমরা এখানে একটু যদি দেখি তেজস্ক্রিয় বিক্রিয়ার প্রকার, আচ্ছা প্রকারভেদ দেওয়া আছে এই ট্যাব থেকে। হিলিয়াম আসলে কি, আলফা রশ্মি আসলে কোনটা। হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াসকে আলফা রশ্মি বলে। বিটা হলো উচ্চ গতির ইলেকট্রন আমরা বলবো, আর গামা রশ্মি হলো তড়িৎচুম্বকীয় একটা তরঙ্গ। এর তোমার চার্জ 0, এটা পরীক্ষা আসে অনেকবার, তোমার এই যে বিভিন্ন পরীক্ষা আসে। তারপর বিটা রশ্মির চার্জ -1, যেহেতু এটা ইলেকট্রন, চার্জ -1। আর আলফা রশ্মি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে এটার চার্জ অবশ্যই 2 হবে। এটার ভর থাকবে 4, 4 Ac2 প্লাস, এখানে 2। আচ্ছা, তাহলে এইটা হলো আলফা কণা, আলফা কণা এই। তারপর এখানে ভর 4, অতি নগণ্য, এটা ভরহীন। ভেদন ক্ষমতা আলফা রশ্মির সব থেকে কম, মাঝারি সব থেকে বেশি। আয়নায়ন ক্ষমতা এটা সব থেকে বেশি, মাঝারি এটার কম। বৈদ্যুতিক চৌম্বকীয় ক্ষেত্রে বিচ্যুতি এই গামা রশ্মি হয় না, বাকিরা হয়, ঠিক আছে, এটা জানতে হবে, সংক্ষেপে দিয়েছে এই জন্য। তারপর এখানে পরবর্তী একটা গাণিতিক টার্ম ছিল, সমতাপী অবস্থায় গ্যাসকে 10 লিটার থেকে 20 লিটারে প্রসারিত করা হলে গ্যাস কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত, কাজ চেয়েছে, ঠিক আছে। তাহলে এটা একটা সূত্র আছে খুব সহজ, W=nRT ln V2/V1। এই সূত্র দিয়ে আমরা খুব সিম্পলি করতে পারি। 1 ইন্টু এন এর মান 8.31416 ইন্টু তোমার তাপমাত্রা দেওয়া ছিল 300, এন হলো 1 মোল, তারপর লন তোমার 20/10, ঠিক আছে। বেশিটা এখানে উপরে হবে, কত থেকে কত হয়েছে, 10 থেকে 20 হয়েছে, তাহলে বড় যেটা সেটা 20 থেকে 10। তারপর এখানে লন আছে, এই গুণ দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবে, এটা হলো 1.73, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের পরবর্তীতে আচ্ছা তাহলে ক্লাস আমরা শেষ করব, খুব আমরা
শেষ পর্যায়ে চলে আসছি। 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে অলরেডি। তাহলে আরো কিছু যদি কোশ্চেন দেখায় বর্ণালীমিতির টার্মগুলো, এটা এটা একটু দেখাই দিই তোমাদের। তাহলে শুরুতে কোশ্চেনটা ছিল বর্ণালীমিতি নিয়ে। আচ্ছা, বর্ণালীমিতিটা অনেকের অসুবিধা হয়। আচ্ছা, এখানে কোশ্চেনটা আসলে এরকম যে কোন ধরনের প্রোটন সর্বোচ্চ কেমিক্যাল শিফট হবে, ঠিক আছে, সর্বোচ্চ কেমিক্যাল শিফট। তাহলে এটা হলো মূলত অক্সিজেন সংলগ্ন যারা থাকবে তারা হলো সব থেকে বেশি কেমিক্যাল শিফট দেখাবে। তাহলে রাসায়নিক সরণ বা শিফট নির্ভর করে ইলেকট্রনের ঘনত্বের উপর। যদি কোনো তড়িৎ-ঋণাত্মক মৌল যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন প্রোটনের পাশে থাকে, সেটি ইলেকট্রন টেনে নেয়, ফলে ওই প্রোটনটি উচ্চ কেমিক্যাল শিফট বা ডাউনফিল্ড দেখাবে। তাহলে এখানে একটা ছক আছে যে কারা বেশি কারা কম দেখাবে। তো অক্সিজেন দেখো সব থেকে বেশি, সর্বোচ্চ ডিশেল্ডিং দেখাবে। আর এরা কিন্তু কম, অপশনে যারা ছিল একটা 0.9, একটা 2, একটা 6 থেকে 8.5, ঠিক আছে। তাহলে এখানে বলয় তড়িৎ চৌম্বকীয় প্রভাব ঘটে, এখানে অ্যারোমেটিক বলয়ের প্রভাব থাকে, তারপর এখানে ইলেকট্রন সমৃদ্ধ, এখানে মিথাইল গ্রুপ থাকে, এই জন্য শিল্ডেড অবস্থায় থাকে। এই তাহলে যেটা যত বেশি ডিশিল্ডেড সেটা তত বেশি কেমিক্যাল শিফট দেখাবে, ঠিক আছে, সর্বোচ্চ ডিশিল্ডিং। তাহলে এখানে বিস্তারিত সংজ্ঞা আছে। কোনো অণুর মধ্যে অবস্থিত একটি পরমাণু নিউক্লিয়াস একরকম থাকে না, অক্সিজেনের পাশে থাকে কখনো। তাহলে পরমাণু নিউক্লিয়াস যেমন হাইড্রোজেন, ধরো প্রোটনের ক্ষেত্রে এনএমআর গুলো মূলত প্রোটন এনএমআর এর ক্ষেত্রে, এখন হাইড্রোজেন কখনো অক্সিজেনের সাথে থাকতে পারে, কখনো তোমার এখানে সে নাইট্রোজেনের সাথে থাকতে পারে। তাহলে এক এক ক্ষেত্রে এক এক রকম সিগন্যাল এরকম দেখা যাবে, এরকম বিভিন্ন সিগন্যাল, এই যে ট্রিপলেট, তারপর ডাবলেট, ঠিক আছে, এরকম বিভিন্ন এরকম সিগন্যাল দেখা যাবে। এই এইগুলো সিগন্যাল। তো আলাদা আলাদা অবস্থানের কারণে তখন চুম্বকের, এখন এদের এদের মাঝখানে যদি আমরা একটা বাহ্যিক চৌম্বক বা ম্যাগনেটিক ফিল্ড রাখি, তখন আলাদা আলাদা সংকেত সিগন্যাল তৈরি হয়। যে এই সংকেতগুলোর নির্দিষ্ট মান আমরা টিএমএস, টেট্রামিথাইল সাইলেন নামক একটি রাসায়নিক সাপেক্ষে মাপি। এটাকে আদর্শ ধরে আমরা ওইটার সাপেক্ষে সে কতটুকু এখানে তার দূরত্ব হলো, সেই দূরত্বটাকেই বলা হয় মূলত কেমিক্যাল শিফট। এখানে একদম সহজভাবে সংজ্ঞা দেওয়া আছে, একাডেমিক বইতে এটা কঠিনভাবে দেওয়া, আমি এখানে সংজ্ঞা সহজভাবে দিলাম। তারপর দেখো, যখন অণুর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তখন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, এটি গৌণ চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এই চারপাশে যখন চার্জযুক্ত বস্তু ঘুরে, কোনো দিকে ইলেকট্রনগুলো একটা চার্জযুক্ত এখানে কণা, তাহলে তখন এখানে একটা আলাদা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ঘটনাটি দুইভাবে হতে পারে, একটা হলো শিল্ডিং, একটা হলো ডিশেল্ডিং। ইলেকট্রন বেশি হলে নিউক্লিয়াস বাহ্যিক চৌম্বক ক্ষেত্র থেকে রক্ষা পায় বা কেমিক্যাল শিফটের মান তখন কম হয়। ইলেকট্রন যদি বেশি হয়, ঘনত্ব বেশি, তখন নিউক্লিয়াসটা, ইলেকট্রন চারদিক থেকে ঘেরা আছে, নিউক্লিয়াসটা তখন বাহ্যিক চৌম্বকের প্রভাব সে কম অনুভব করবে। আর তখন এখানে কেমিক্যাল শিফটের মান কম হবে, মানে তখন শিল্ডেড অবস্থায় আছে, চারদিক থেকে আবরণযুক্ত আছে। আর ডিশিল্ডিং মানে যদি ইলেকট্রন আকর্ষণমূলক অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন থাকে, তবে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনটা সরে যাবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, ইলেকট্রন আকর্ষণমূলকেরা। আর এতে নিউক্লিয়াসটি বেশি চৌম্বক ক্ষেত্র অনুভব করবে এবং কেমিক্যাল শিফটের মান তখন বৃদ্ধি পাবে, ঠিক আছে। আচ্ছা, আর এটার এক সূত্র আছে, এই যে ডেল দ্বারা প্রকাশ করা হয় কেমিক্যাল শিফট মান। তাহলে এখানে এই যে স্যাম্পল, এখানে নমুনা রেজোনেন্স কম্পাঙ্ক, রেফারেন্স কম্পাঙ্ক বিয়োগ করে স্পেকট্রোমিটারের মানটা এখানে বসালেই তোমার 10⁶ গুণ দিলে এটা পিপিএম এককে সরাসরি পার্টস পার মিলিয়নে চলে আসবে। এই যে কেমিক্যাল শিফট, এখানে এইটা হলো টেট্রামিথাইল সাইলেন, টিএমএস সংক্ষেপে, এটার সংকেত হলো SiCH3/4। এইটা থেকে দেখো অন্যান্যগুলোর ডিস্টেন্স কত হার্জ আছে, 200, এটা 70। এই যে বিভিন্ন দূরত্বে তারা এরকম যে গিয়ে এরকম রেখা তৈরি করবে। তাহলে এটা থেকে এইটা হলো আদর্শ মান, টিএমএস থেকে এটার দূরত্ব কত, এটার দূরত্ব কত, এভাবে করে দূরত্বটা বের করে সূত্রের মাধ্যমে বসালি আমরা রাসায়নিক সরণটা খুব ইজিলি পেয়ে যাব। এই তাহলে এখানে এইটাকে কেন আসলে আদর্শ ধরা, এটা পরীক্ষা আসতে পারে যে এনএমআর স্পেকট্রোস্কোপিতে কোন কোন পদার্থকে বা কোন যৌগকে আদর্শ রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট এটা, টেট্রামিথাইল সাইলেন। তাহলে এখানে 12টি প্রোটনই সমতুল্য থাকে, এটা তীক্ষ্ণ সিগন্যাল দেয়, ঠিক আছে, তীক্ষ্ণ মানে একদম সরু একটা একক সিগন্যাল, ফলে এটা ভাঙে না, এটা খুব সহজে এটাকে ডিটেক্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে 12টা প্রোটন সমতুল্য, মানে এর চারদিকে 12টা হাইড্রোজেন থাকে। তাহলে এই যে তিনটা, প্রত্যেকটা কার্বনের সাথে তিনটা, টোটাল এখানে 12টা, তাহলে 12টাই সমতুল্য, মানে একই রকম পরিবেশ আছে। তারপরে এই পটনগুলো অত্যন্ত বেশি শিল্ডেড থাকে, আবরণযুক্ত থাকে, ফলে এখানে জিরো ধরে, তাহলে এই মানটাকে জিরো ধরে বাকিটার স্কেলে বাকিগুলোর হিসাব করা হয়। তাহলে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং উদায়ী পদার্থ, অন্য কারোর সাথে এরা কোনো বিক্রিয়ার সময় কোনো প্রভাব দেখাবে না বা বিক্রিয়া করবে না। এই তাহলে এই যে দেখো, আমরা 20টা এমসিকিউর মতো পড়লাম, 20টা এমসিকিউর মতো সম্ভবত পড়লাম, হ্যাঁ। তাহলে এইগুলা দেখো, আমরা প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, একদম বিস্তারিত ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে দেখিয়েছি।
আশা করি তোমরা এই থেকে অনেক কনসেপ্ট তোমাদের পড়া হয়ে গেছে এবং উপকৃত হবে, এবং বাকিগুলো আমরা যদি তোমাদের আগ্রহ দেখতে পাই, ইউটিউবে যদি আমাদের রেসপন্স ভালো হয়, তাহলে আমরা বাকি ক্লাসগুলোও ফ্রি নিব ব্যাখ্যামূলকভাবে। তাহলে আশা করি তোমরা উপকৃত হয়েছো, তোমরা ক্লাসটি শেয়ার করে দিতে পারো। আর যারা আমাদের মানে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে আগ্রহী, তোমরা আমাদের ইনবক্সে নক দিলেই, আমাদের পেজ, যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজের ইনবক্সে নক দিলেই, অথবা আমাদের গ্রুপের কভার ফটোতে দেখবা যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের বিস্তারিত তথ্য জানানো হবে। আমাদের ক্লাস চলমান রয়েছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।